অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৮৩। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হামজা ছেলে দুটোকে হুকুম দেয় ফটক খুলে দিতে। বিশাল শরীরটা ভর ছেড়ে দেওয়াই তুলির পক্ষে সম্ভব হলো না হামজাকে বহন করা। হামজা মেঝেতে পড়ে আধবোজা চোখে রিমিকে দেখে হাসে। রিমির কোনো খেয়াল নেই, সে আরমিনের সন্তানকে বুকের সাথে মিশিয়ে আদর করছে এক মনে। এই মুহূর্তে এ জগতে তার আর কিছু করার নেই এছাড়া। এই মহাক্ষণে হামজার মনে হলো সে ছাড়া আর কেউ আরমিনকে ঘেন্না করেনি। সে সব দিক দিয়ে একা আজ। তার দল লোকশূন্য, কোথাও কেউ নেই তার সামান্য সমর্থনেও। এত অক্লান্ত ছুটে চলা কি ব্যর্থ হয়ে গেল? এসবের কদর যে কেউ করল না তা বলে আজও সে ভেতরে কদর খুঁজে পাচ্ছে না। হাতের মুষ্টি থেকে আমিরের ব্যাটার হাত ছুঁয়ে গেছে বলে সেই হাতে হামজা আমিরের ব্যাটার ফেলে যাওয়া কুড়ালটা তুলে নিল। চাপ ধরা রক্তের স্তর সরিয়ে তরল রক্ত এলোপাথারি গায়ে মাখল। কুড়ালটার হাতল ফতোয়ার পেছনে মুছে জয়ের হাতে সাপ দূর করল। ৫টা মরদেহ ও ৩টা ছিন্ন বিচ্ছিন্ন আহতকে উদ্ধার করা হলো। একজন নার্স মাংসাশী কুকুরের হামলায় প্রাণ হারিয়েছে। দুজনের শ্বাস চলেছে। দেহে মাংস নেই অধিকাংশ স্থানে। একজনের একটি স্তন ছিঁড়ে নিয়েছে পিটবুল। কতক্ষণ বাঁচানো যাবে জানা নেই। একটি নারী ডাক্তার দুটো হাত হারিয়ে অচেতন। তার মাথার করটি ভেঙে গেছে, তবে এখনো বেঁচে আছে হয়তো। একজন ডাক্তারকে কম্পিত অবস্থায় ঘরের কোণে পাওয়া গেল। এত নৃশংসতা যে খবরের কাগজে প্রকাশ করা মুশকিল হবে, সেটা কালপিট ভাবেনি। কালপিটটাকে হামজা। রউফ কাউসার না এলে থানা পুলিশ হয়তো তা মানত না, কিন্তু রউফ কাউসার হামজার সামনে উবু হয়ে বসে জিজ্ঞেস করলো, জয় আমির কোথায় হামজা সাহেব? মেয়রের পদ হারিয়েছে হামজা, হারানোরই কথা। সে এখন নিশ্চিত ফাঁসির আসামি। তার আর পৌরসভা দপ্তরে কাজ নেই, সে ফুরিয়ে গেছে। জয়ের এখানে থাকার কথা? সে হাসপাতালে থেকে ফেরারি হয়েছে। এখন আমি আছি, আমায় অ্যারেস্ট করুন। ওকে যখন পাবেন তখন ধরবেন না হয়। আপাতত ও নেই হাতের নাগালে। এ অবস্থায়ও এত ধূর্ততা, এত চতুরতা কি দিল আপনাকে? হামজা কেমন করে যেন হাসে সামান্য। যা আপনারা কোনোদিন পাবেন না, আজ তা আমি পেয়েছি। রউফ কাউসার জিজ্ঞেস করলো না কি পেয়েছেন। করলে হয়তো হামজা বলতো, সন্তান হারানোর সুখ পেয়েছি আমি আজ। দেখুন, আজ হাত দুটো খালি আমার। যে হাতের মুঠোয় জয়ের হাতখানা চেপে ধরে ১.৫ যুগ আগে হাকিমপুর থেকে দৌড় শুরু করেছিলাম, আজ ১৮ বছর পর সেই দৌড় ফুরিয়েছে। আজকের পর আমি আর ক্লান্ত হব না, কারণ জয় এসে হাসতে হাসতে পাশে বসে বলবে না, আর কত দূর বড় সাহেব, খুব ভারী লাগে তো, চলো ২ প্যাগ মাল খাই। আরমিন থাকলে নিশ্চয়ই জ্বলন্ত চোখে তাকিয়ে ধিক্কার দিয়ে উঠত। কেমন অনুভব করছেন সন্তান হারিয়ে? শত্রু হিসেবে যে পরামর্শ আমি দিয়েছিলাম তা মানলেই পারতেন। আমি সেই দিন অন্তত আপনার খারাপ চাইনি হামজা সাহেব। রউফ উঠে চুপচাপ বেরিয়ে গেল। যাবার সময় কি এক ইশারা করে গেল। হামজা খুব আগ্রহে হাত দুটো এগিয়ে দেয় হ্যান্ডকাফের দিকে। থরথর করে কাঁপছে হাত। খুব বেশি দেরি বোধহয় নেই সম্পূর্ণ অচল হতে। হামজাকে নিয়ে যাবার সময় রিমি দৌড়ে এসে দাঁড়ায় রউফের সামনে। আমি সঙ্গে নিন, অফিসার, আমায় সঙ্গে নিন। নিজের দেখভাল করবার সাধ্যই ওনার নেই। আমি ওনার খাস দাসী, আমাকে প্রয়োজন হবে। হামজা চোখ দুটো বুজে নেয়, কিন্তু শ্বাস পড়ে না। সে এই দিনের আশায় এত দৌড়ায়নি এক জীবন। এত অপদস্থ, এত অসহায়, এত একাকী তার হবার ছিল কি? রিমিকে নেওয়া হলো না। রিমি তাতে অখুশি হলো না খুব একটা। আরমিনের বাচ্চার তাকে খুব প্রয়োজন যে। সে আরেকটু মিশিয়ে নিল ভ্রূণটাকে বুকের সাথে। ওটাকে একটু দুধ পান করতে চাই, চাইলে রিমি দেবে। মা রিমি হলো না এই জনমে। দুজন হতভাগা হতভাগী সন্তানের দুধ মা হতে তা বলে রিমির একটু আপত্তি নেই। তুলির কান্না থেমে গেল এক সময়। সে সোফায়ের সাথে হেলান দিয়ে মেঝের ওপর ঠায় বসে রইল। আরমিনটা কি জ্যোতিষবিদ্যা জানে? এই তো কদিন আগে মেয়েটা বলল, এ বাড়িতে কেউ থাকবে না। তুলি ঠাঁই হবে কি করে? ওই তো একদল বড় ঘরে তালা ভাঙছে, ধাতব শব্দ আসছে। দুই ভাইয়ের অপরাধ অশেষ। সে অশেষ রউফ কাউসার আরেকটা যোগ করতে বড় ঘর তল্লাশির হুকুম না দিলেও হামজা ও জয়ের রক্ষার উপায় তো ছিল না। তবু আর এত আয়োজন কেন? সেটার প্রতিনিধিত্ব করলেন দোলন সাহেব।
রিমি আর কোনো কিছুতে অবাক হবে না বলে হলো না, কিন্তু তুলি হলো। তুলি জানে না মুরসালিনের মৃত্যু দায়সারা আইনজীবীটার বুকে কি যে এক জ্বালা ধরিয়েছে। তিনি শেষ দেখতে চান, শেষ। রূপকথার জামিন করার কেউ নেই। পরাগের বোধহয় জামিন হবে না। তার হাতে কিছু খুনের রক্ত লেগে আছে। সালমাকে পলাশ মেরে ফেলেছে। কেন মেরেছে জানা নেই। মানুষ মারার জন্য পলাশের কোনো কারণ প্রয়োজন হতো না। তবে সালমাকে মারার একটা কারণ আছে। সালমা রাজনের স্থায়ী রক্ষিতা ছিল। রাজনের একটা সন্তান পরাগকে গর্ভে ধারণ করেছে। সুতরাং তার কিছু পাওনা রাজনের সম্পত্তিতে থাকবেই তো। সালমা খুব কৌশলী মহিলা ছিল। আবার রাজন আজগরের সঙ্গে ঘনিষ্ঠতাও গভীর ছিল। সুতরাং সে পলাশের সাথে চোটপাট করতে সাহস রাখত। পলাশের মুডের নেই ঠিক। কখন কেমন মাথায় কাজ করে, কখন বা সালমা কেমন, কথাটি কাটাকাটির পর্যায়ে চলে গেছে। পলাশ নারীর গলার উঁচু আওয়াজ পছন্দ করে না। সে নারীর কান্না ও আর্তনাদ পছন্দ করে। সালমার প্রাণটা এ কারণেই গেছিল। পলাশের সহকারী লাশটাকে গুম করে দিয়েছিল। এটা জানার পর পরাগ সহকারীকে মেরে ফেলেছে। পলাশকে কিছু করা যায় না। পলাশে কিচ্ছু বলেনি তাকে। মায়ের লাশ যে গুম করেছে তাকে খুন করা কোনো অপরাধ না। পরাগের কোনো অপরাধ নেই। পরাগের ৪টা খুন প্রমাণিত। তার ফাঁসি আটকানোর মতো কেউ নেই। দলছুট, সম্পদ বাজেয়াপ্ত, দলের সদস্য বেশ কিছু বন্দী। পরাগের রায় কার্যকর হবার পথে। তাহলে রূপকথার কি হবে? রূপকথা অনেকদিন আকাশ দেখে না। দেখলেও তার উড়ার উপায় কেড়ে নেওয়া হয়েছিল খুব জঘন্যভাবে। সে শেষবার যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এলো, ওটাকে সে শেষ আকাশে উড়া হিসেবে ধরে নিয়েছে। সে কারাগারে থাকা অবস্থায় আজ পর্যন্ত ৪-৫ বারের অর্ধেকে ধর্ষণের শিকার। এটার জন্য দায়ী তার সৌন্দর্য। রূপকথার হাসি হাসি খুব। যে সৌন্দর্য পলাশকে মুগ্ধ করে তাকে কখনো সুখের দাম্পত্য দিতে পারেনি, সে সৌন্দর্য প্রশাসন কর্মকর্তাদের ঠিক মুগ্ধ ও মনোরঞ্জিত করেছে। এটা ভেবে রূপকথার খুশি হওয়াটাই উচিত। তার সৌন্দর্য কোনো কাজে তো দিয়েছে। রূপকথা আজকাল পলাশের কথা খুব ভাবে। অবসর সময়ে চোখ দুটো বুঝতে নরকীয় দিনগুলো সবার প্রথমে ভেসে ওঠে। পলাশ ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে। রূপ, ও রূপ! সারা জীবন রূপ বলে ডেকেও পলাশ কেন তার রূপে মজল না, এই প্রশ্নের উত্তর জানা দরকার। রূপকথা সেই ডাকে থরথর করে কেঁপে উঠত। পলাশ আসলে বাড়ির সকল চাকর বাকর বারান্দার অন্দর ছেড়ে বেরিয়ে যেত। রূপকথা একখানা পাতলা কালো শাড়ি পরে আয়নায় নিজেকে দেখলে নিজেরই হিংসায় বুক জ্বলত। এই সৌন্দর্যে কেন একজন সুস্থ পুরুষের হক নেই? পলাশ এসে প্রথমে গলাটা চেপে ধরে বিছানার হেডবোর্ডের সাথে হাত দুটো বেঁধে ফেলত, কিন্তু মুখে কিছু লাগাতো না। রূপকথার আর্তনাদ বড় প্রিয় তার। রূপকথা বুক ভরে শ্বাস টানে। আজ পলাশ নেই। সে কেন আছে? পরাগের ফাঁসিটাও তাকে দিলে কি সমস্যা? আছে একটা সমস্যা। সে মুক্তি পেয়ে যেত, এটাই দুনিয়ার সমস্যা। রূপকথার খুব অন্তুর কথা মনে পড়ে। মেয়েটার কাছে বসে কথা বলতে খুব মন চাই। রূপকথার অভিমানও আছে এই নিয়ে। রূপকথা ঘৃণ্য হলোই বা, ঘৃণা করে কি একবার দেখতে আসা যায় না? আসে না অন্তু? রাত্রি চতুর্থ প্রহর। আকাশে মেঘ। বৃষ্টি হবে বোধহয়। পৃথিবীর উত্তর গোলার্ধ যেন গভীর রূপ ধারণ করেছে। সাথে অন্তুর ভেতরে কিসের এক ভয় পেয়ে বসেছে। জয় আমির গেছে কম বেশি ৯ ঘন্টা হবে। ওদিকে কি হচ্ছে? জয় যদি হামজাকে মেরে ফেলে? অন্তু জানে মারবে না। ব্যথা রুহুকে ছুঁয়ে দিলে প্রতিশোধের স্পৃহা হারায়। জয়রা কখনো হামজাদের মারে না, এইটুকু স্বস্তি। হামজা এভাবে মরতে পারে না। অন্তুর যে হিসেবে গরমিল মেলানো আছে। কোথাও একটা লার্ক ডাকছে। অন্তু ক্লাস 9-এ থাকতে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পড়েছিল। টাইবল্টকে মারার পর রাতে নির্বাসিত রোমিওর সঙ্গে জুলিয়েটের শেষ দেখার প্রহরে একটা লার্ক খুব করুণ স্বরে গান গাইছিল বলে উল্লেখিত করেছিলেন শেক্সপিয়র। অন্তুর মনে হলো জয় আমির ধরা পড়েছে। তাদের শেষ দেখা হয়ে গেছে। তারা তো রোমিও জুলিয়েট নয়। তাহলে ভোরের পাখিটা গাইছে কি সাধে? মুরসালিন মহান গাইতো। এমন কয়েকটা লাইন অন্তুর গেয়ে উঠল। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী। অন্তু কখনো যাবে না কারাগারে জয় আমিরের সঙ্গে দেখা করতে। যেদিন জয় আমিরের শাস্তি ফুরবে, তা কত বছর পরে, তখন দুজন কেমন হবে? বুড়ো হয়ে যাবে তারা। তখন দেখা হলে হবে একবার।
অন্তু একবার কারাগারের বাইরে গিয়ে দাঁড়াবে, জীর্ণশীর্ণ বৃদ্ধ যাবজ্জীবন কারাদণ্ড ভুগে বের হওয়া আসামি জয় আমিরকে দেখতে। অন্তু সে নোংরা সালোয়ার ও কামিজটাই পড়েছে। কক্ষে থাকা সম্ভব নয়। দম ফুরিয়ে আসছে। বুকের অস্থিরতা মাত্রা ছাড়াচ্ছে। সে কোনো রকম দেহটাকে তুলে বিছানায় বসে বেলকনি দিয়ে বাইরে দেখে। আশেপাশে বহুদূর অবধি প্রাণ নেই। একটি পরিত্যক্ত নিবাসে অবরুদ্ধ কক্ষে এর শেষ নিশীথ প্রহরে লার্কের করুণ স্বর অন্তুর শরীর কাঁপিয়ে তুলল। মনে হলো পৃথিবীর সব আলো গ্রাস করেছে কোনো এক হিংসুটে কালগর্ভ। সূর্য সেই হুমকিতে নিজেকে লুকিয়েছে সমুদ্রের অতলে। আজ ভোর হবে না। ভোর হবার সময় পেরিয়ে যাবার পরেও এই নিশীথ ঘুচবে না। খুব বর্ষণ হবে, তবুও ভোর হবে না। এরকম এক প্রহরে আমজাদ সাহেবের শরীরটা শীতল হয়ে এলো। অন্তর যে কি কান্না পাচ্ছিল! আব্বুর সামনে কাঁদার অনুমতি নেই বলে সে কাঁদতে পারেনি। কোথাও গাড়ি নেই আমজাদ সাহেবকে হাসপাতালে নেবার জন্য। অন্তু ভাবলই না যে আমজাদ সাহেব অন্তুকে বিয়ে দিয়ে স্ট্রোক করেছেন। সেই রাতটা এমন ছিল। তারপর আর ভোর হয়নি অন্তুর জীবনে। আব্বু রাতে খাবারের টেবিলে বসে ধমকে ডাকে না বলে অন্তু কতকাল রাতের খাবার খায় না। আব্বু এসে পাশে বসে অন্তুর লেখা দেখে বলে না, লেখা এত ছোট করবি না, দ্রুত লিখতে শিখবি। লাইন বাঁকা কেন? অন্তু পড়তে বসে না কতদিন সন্ধ্যার পর। খুব কি দরকার ছিল আব্বুটার চলে যাবার? তাদের ছোট্ট পরিবারটা কিভাবে যেন বিধ্বস্ত হলো। অন্তুর মনে হয় এই তো সেই দিন অন্তুর জন্য পৃষ্ঠা কিনে এনে বারান্দার রোদে বসে খাতা সেলাই করছিলেন আমজাদ সাহেব। ক্যালেন্ডারে হিসাব করলে ৭ মাস হয় আমজাদ সাহেব পালিয়েছেন। অন্তুর হাত শিরশির করে উঠল। তার বুকের ভিতর রক্তের নেশা জাগল। তার সন্তানের খুনি, তার আব্বুর খুনিদের রক্তের নেশা। আরমেইন! অন্তু থরথর করে কেঁপে উঠল। এই পৌরুষ কণ্ঠস্বর অন্তুকে ভার্সিটির সেসব অভিশপ্ত দিন মনে করিয়ে দেয়। সে পিছনে ফিরল না। রক্তের নেশা সত্যিই যদি পেয়ে বসে, লোকটার মুখ দেখলে। অন্তু কখনো জয় আমির হতে পারে না। জয় আমিরের হাতে ঝুলছে হ্যান্ডকাফ, শরীর রক্তে ঢাকা। দাড়ি বেড়েছে লোকটার, চুলগুলো। শেষবার শরীরে যত্ন নেবার মাস পেরিয়েছে যে। মদ কোথায় পেয়েছে কে জানে। কয়েক চুমুক ঢক ঢক করে গিলে বোতলটা ছুঁড়ে মারল মেঝের ওপর। কাঁচ ভেঙে তরল ছড়িয়ে পড়ল দরজার সামনে। অন্তুকে কি জয় আমিরের ক্ষতবিক্ষত ক্লান্ত পরিশ্রান্ত দেহ বয়ব একটুও প্রভাবিত করল না? না। সে বরং জিজ্ঞেস করল, আবার কেন এসেছেন এখানে? মরতে? জয় আমির হেসে ফেলল। বাইরেও মরণ। উত্তরে অন্তু বলল, বেশ, আমার পাপের বোঝা না বাড়ুক, বাইরে গিয়ে মরুন। তোর হাতে মরবো বলে এতদূর এলাম। এই দেখ, রক্ত ঝরতেছে পায়ে। ফিরিয়ে দিস না আরমিন, চলার শক্তি নেই আর। এসেছেন কেন? কোনো প্রয়োজন ছিল না। কি করে এলেন? কোথায় গিয়েছিলেন? জয়া একটা শেষ সিগারেট ধরালো। স্যাহ, এত প্রশ্ন কেন? অস্ত্র নাই তোমার কাছে? অস্ত্র দিতে এলাম। অন্তুর সুখ লাগে। তার ক্ষমা জয় আমির আজও মানতে পারেনি। সে মরতে মরিয়া। আমি আপনাকে শাস্তি দেবার কেউ নই। আইনের হাতে মরুন, ওটা বরাদ্দ আপনার জন্য। জয় মাথা নাড়ে। হুম, পাপ তো আইনের কাছে করি নাই। পাপ করব একজনের কাছে আর শাস্তি দেবে আইন, এ নীতি মানলে তো খুনি হতাম না আজ। উকিল ম্যাডাম, যার কাছে পাপ পাপীরা সাজা হবে, শুধু তারই অভিশাপ। কোয়েল যেটা বাইর কইরা নেন। কবুল। অন্তু বলছে, সত্যি মেরে ফেলবো আজ। বাইরে যান, স্যারেন্ডার করুন। জয় আমির হো হো করে হাসে। সেই তো ভয় পাচ্ছ আমায় মেরে ফেলার। জয় আমিরের ময়লা জনম ধন্য। প্যান্টের নিচ বেয়ে সরু রক্তের ধারা তালু অবধি পৌঁছেছে। এতদূর কিভাবে এসেছে এই অবস্থায়? জয় মেঝের ওপরে ঠেসে বসে বেলকনির দরজার পাশে দেওয়াল ঘেঁষে আর্তনাদের মতো শব্দ করল বসার সময়। শরীরে বিষ ব্যথা, বুকে বোধহয় ব্যথা নেই, ফুরফুরে লাগছে। এই তো সামনেই পথের শেষ। ক্লান্ত জয় আমির পিঠ হেলান দিয়ে বসে পরিশ্রান্ত কণ্ঠে আরমিনকে ডাকে, পাশে এসে বসো তো একটু ঘরওয়ালি। অসুস্থ অন্তু বসে, জয়ের কাঁধে মাথা রাখে। জয় চোখ দুটো আবেশে বুজে নেয়। তার হৃদ কপাটিগুলো অস্থির চিত্তে লাফায়। অন্তু কি একবার জড়িয়ে ধরতে পারে না জয়কে? না। অন্তু তো টের পাবার ইচ্ছা রাখে না জয়ের বুকের ভেতর রক্তক্ষরণের। বরং অন্তু খোঁজ করে জয়ের কারাবন্দী হবার। পুলিশ এসেছে পিছনে? আসতে অল্প দেরি হবে। ততটুকু সময় পাবে তুমি। আর কিন্তু ধরতে পারবে না, উড়ে যাব আমি।
সত্যি বলতেছি, তোমার কসম। কসম কাটবেন না। জয় তাকায় অন্তুর দিকে। কাটলে কি? মিথ্যেকে সত্য করার হাতিয়ার হিসেবে মানুষ কসম কাটে। বেশ কয়েকটা টান একসাথে দিয়ে সিগারেটটা কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাইলে আরেকটা কাটি। জয় আমির বোধহয় সেই দিন একটা আবদার করলো। বদনাম তো হলেই, বদনামের দাগ ওঠে না। সঙ্গে চলো, এই জীবনটা বদনামের নামে যাক। কসম, পরের জন্মে আর বদনাম করব না। অন্তু এই জয়কে কিছুক্ষণ দেখে। অন্তুর দৃষ্টিতে জয় কেমন ছটফট করে ওঠে। না, এভাবে না। মরার ভয় পেয়ে বসলে ইজ্জত থাকবে না জয় আমিরের। চোখে ঘেন্নাটুকু বহাল রাখো, ওইটুকু আমার। অস্ত্র দেবেন বললেন। জয় হাসে। নির্দ্বিধায় পিস্তলটা বের করে অন্তুর কোলের ওপরে রাখে। সত্যিই মেরে ফেলবে? বহুদিনের স্বাদ। জয় চোখ বুজল এবার। মুখ দেখে মনে হচ্ছে কাঁধে মাথা রেখে কত সুখ পাচ্ছ। আসলে তো ছলনা। এই মিথ্যা ভঙ্গি কেন? ভালোবাসো? মানুষ হয়ে পশুকে কি করে? উত্তরে অন্তু বলছে, মানুষ হয়ে পশুকে কি করে? তার উত্তরে জয় বলছে, বাসা যায় তো। কুকুর, বিড়াল, এমনকি জংলি হিংস্রদেরকেও ভালোবাসে মানুষ। ওটা স্নেহ। সেটাও সেই সকল পশুকে যেগুলো হিংস্রতা ভুলে মালিকের স্নেহের যোগ্য হয়ে ওঠে। মানুষ খেকোকে ভালোবাসতে দেখেছেন? জয় এবার গা দুলিয়ে হেসে ফেলল। কিন্তু তা অদ্ভুত ঠেকল। এটা হাসি নয়। আমি পলাতক হলে কিন্তু আর বাংলায় ফেরা হবে না। সঙ্গে চলো যাই। আমার আপনার পথ আলাদা। জয় জিজ্ঞেস করে, তাই? তো আমার পথ কোনটা এখন? কারাবাস? সে দুপাশে মাথা নাড়ে। কারাগারে আমি যাব না। বহুত খাটছি জেল। জয় টেনে টুনে গায়ের রক্তমাখা শার্টটা খুলে ফেলল। দেখ তো দাগগুলো কি বলে। কম হয়ে গেছে জেলের মার। আর তো জায়গাও নাই। কোথায় মারবে? কিভাবে আঘাত করলে আঘাত লাগবে আর জয় আমিরের? আমি যেভাবে করছি সেভাবে আঘাত পাচ্ছেন আপনি, জয় আমির। তাই আপনি মুক্তি হিসেবে মৃত্যু চাইছেন বারবার। ব্যাকুল হাতে অন্তুর ঠোঁটে আঙুল রাখে জয়। তার চেয়ে বিষ খাইয়ে দে আরমিন। শর্ত হলো, এরপর ঠোঁটে একটা চুমু খাবি। চল, একসঙ্গে মরে যাই। দ্বিতীয় রোমিও জুলিয়েট রচিত হোক। বিশ্বাস কর, কারাগারে মানাবে না আমাকে। গোটা কাহিনী যখন ভিন্ন, পরিণতি এক করতে চাও বোকামি জয় আমির। আর আমি বিশ্বাস করি কারাগারে আপনাকে ভীষণ মানাবে। জয় চুমু খেলো। সঙ্গে সঙ্গে অন্তুকে চেপে ধরে ঠোঁটের গভীরে খুব প্রগাঢ় এক চুমু খেলো। ঘাম ও জমাট রক্তের গন্ধে মাখা জয়ের শরীর। সেদিন আবারও রক্তার্ত জয় আমির অন্তুকে শোষণ করলো এক দফা নিজের ভেতরে। আরো একবার, আরো একবার, আরো কয়েকবার। অন্তু কেঁদে ফেলল। ছাড়াতে পারল না জয়কে। জয় তবুও আরেকটা বার খুব শক্ত করে আঁকড়ে ধরে চুমু খেলো অন্তুর ঠোঁটের কিনারায়। সে চুমু খেলে ঠোঁটের এক কিনারা বেছে নেয়। অদ্ভুত হয় তার আগ্রাসন। সেখানে পৌরুষ কম, দহন বেশি মেলে। জয় খানিক বাদে আস্তে করে নিজেকে শিথিল করে সরিয়ে আনলো। সামান্য ঠোঁট আলগা করে বলল, কাঁদছো কেন? আমি ছুলে খুব খারাপ লাগে? আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না। জয় নিঃশব্দে মুচকি হাসে। তারপর একটু গা দুলিয়ে ওঠে। কোন শালির সাওয়াল কয় রে? জয় আমির দুর্ভাগা। সেই শালার মাকে সালাম। দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান আসামি জয় আমির। যার বেলায় বাদীপক্ষ কাঁদছে, তারে ক্ষমা না করতে পারার আফসোসে। অন্তু কিচ্ছু বলল না। হাসতে হাসতে জয় অন্তুর আগের সেই কথার জবাব দেয়। পতনের কালে দু চারটি বোকামি করা খারাপ না। এই পতন আপনার হাতে কামানো। জয় হাত এগিয়ে দেয় অন্তুর কাছে। তাহলে হাত দুইটা ধ্বংস করে ফেলো। পাপগুলো হাতে লেগে নেই। মানুষের হাহাকারের সাথে মিশে গেছে বাতাসে। সেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছি বলেই কি বুকে এত শান্তি শান্তি লাগতেছে? তাহলে তো উচিত এই শান্তি শান্তি বুকে ঠাস করে এক বুলেট গেঁথে দেওয়া। কিন্তু তুমি তো শালি আবার দুশমন, উপকার তো করবে না। পতন দৃশ্যমান হবার পরের অনুশোচনা ট্রেন চলে যাবার পর স্টেশনে পৌঁছানোর মতো। জয় আগ্রহ পাবার ভান করে। পরের স্টেশনের জন্য অপেক্ষা করা যায়। কখন আসবে সেটা? অন্তু তাড়া দেয়। আপনি মৃত্যুর যোগ্য নন। মানুষের বন্দিত্বের হাহাকারে যাদের কানে শ্রুতিমধুর লাগে, সে উন্মাদেরও উচিত একটু বন্দিত্বের স্বাদ গ্রহণ করা। বেরিয়ে যান জয়ামির। উত্তরে জয়ামির বলছে, সাথে যেতেই তো রাজি হচ্ছ না।
রাজি হব সেই মিছে অপেক্ষা না করার পরামর্শ থাকবে আমার। আমি ছাড়া কি গতি হবে তোমার? চমৎকার একটা জীবন আমার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন না জয়ামির, সামনে আমার সুখের দিন। আমার কাঁধে কতগুলো গুরুভার আমার বেঈমান বাপ, ভাই সঁপে রেখে পালিয়েছে। তার পিছনে এই এক জীবন যাবে না। আপনার জায়গা কোথায় সেই ব্যস্ত পথে? আপনার জন্য জন্ম হয়নি আমার। জয় অন্তুকে কিছুক্ষণ চোখ ভরে দেখে, খুব তো দেখা যাচ্ছে না টিমটিমে মোমবাতির আলোয়, তবুও দেখে। এই মেয়েটার সাথে সে কি সত্যিই খারাপ করেছে? বুকের ব্যথায় রুহুটা ঝিমিয়ে আসে, হেলান দিয়ে বসে। কাকে মেরে এলেন? মারিনি। তুমি কি চাইছিলে মেরে আসি? এত রক্ত কিসের? জয় সেই প্রশ্নের উত্তর না দিয়ে বড় উল্লাসের সাথে জানায়, আমি বাপ হচ্ছিলাম জানো, হিংসা হয়। আল্লাহ পাকের বিচার সম্বন্ধে ধারণা রাখেন না। শত শত বাচ্চার বলি দিয়ে বাচ্চার বাপ হতে আসা নরপশুর জন্য হিংসা। ওর ভাগ আপনাকে দেওয়া হতো না। আচমকা জয় অন্তুকে চেপে ধরে, গালের দুপাশে হাত রেখে একটু অপ্রকৃতস্থের মতো বলে, ভাগ চাইছে কে? তুই তো পরের মেয়ে আরমিন। ও আমার রক্ত। আমার, আমার। এই যে, এই জয় আমিরের। নয়তো তুই বাঁচিয়ে নিতি সেই দিন। আমার কেউ নেই বলে আমার শেষটুকু কেউ ছিনিয়ে নিল। কেউ দিল। চেষ্টা করিসনি পালানোর। শাস্তি? শাস্তি? শাস্তি দেওয়ার জন্য বাঁচাসনি না? কিসের শাস্তি? অন্তু সজোরে এক ধাক্কা মারল জয়ের বুকে। চুপ! অসুস্থ লোক। রক্তের বড়াই করছেন? ওরকম কামের বশে পতিতালয়ে খরিদ্দাররাও রক্ত ঢেলে আসে বেগানা নারীর জরায়ুতে। বাপ শব্দটার মর্যাদা রক্ষার জন্য হলেও খবরদার, আপনার নাপাক জবানে বুক ফুলিয়ে বাপ হওয়ার ঘোষণা করবেন না। সেই যোগ্যতা সবার থাকে না। বাপ হতে সন্তানের জন্ম দেওয়ার চেয়েও বাপের কর্তব্য পালন করতে জানা জরুরি। আর সেই কর্তব্য শুধু নিজের সন্তানের ক্ষেত্রেই নয়, আগে মনে মনে বাপ হতে হয়। একজন বাপ কখনো অন্যের সন্তানের জন্য ক্ষতিকর হয় না। আমার বাপকে দেখছেন না? বাপ তো আমারও বাপ ছিল। তাকে কি দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? বাপ তো মোরসালিনের বাপও। বাপ তো বন্দি বাচ্চাগুলোর বাপও। দুনিয়া সহজ নয়। দুনিয়া ঋণ রাখে না। জয় আমির মিটিয়ে দেয়। আপনাকেও দিয়েছে। এত হয়রান হচ্ছেন কেন? জয় টলে না, বরং অন্তুকে আরো চেপে ধরে। তোর বাপ মরেছে, আমার মরে নাই। তুই এতিম, আমি কি? অন্তু ভঙ্গুর হয়ে আসে। তার জন্য তো আব্বু দায়ী ছিল না, অন্তিক দায়ী ছিল না, আর না ছিল অন্তু। তাদেরকে কেন খুন করা হয়েছে? এই অসহায়ত্ব কোথায় ছিল সেদিন আপনার? সেদিন আপনাকে কেন আমির বাড়ির সর্বকনিষ্ঠ এতিম বংশধর হিসেবে পায়নি? আপনি অভিশাপ রূপে এসেছেন আমার কাছে। আমি চিনি না আপনাকে, চিনি না আপনার এই স্বার্থপরতায় জড়ানো উন্মাদ কাপুরুষটাকে। শেষে অন্তু একটু চেঁচিয়ে ওঠে। জয় আস্তে করে নিজেকে ছেড়ে দিল অন্তুর ওপর। তাই পালাসনি সেই দিন? জয় আমিনের সন্তান বলে অবহেলা করেছিস আরমিন? অন্তু ডুকরে উঠল। উন্মাদ এক বাপের সন্তানকে গর্ভে ধারণ করেছিল সে। যে লোক নিজের ভাবনা ছাড়া কিছুই বোঝে না, অকপটে মিথ্যা দোষারোপ করে যাচ্ছে। থেমে যাওয়া কান্না আর ঠেলে ওঠা প্রতিবাদে এবার মাতৃত্বের ধাক্কা পড়ল। সে নিজের সন্তানকে স্বেচ্ছায় মারতে দিয়েছে? অপ্রকৃতস্থ লোক। হু হু করে কেঁদে উঠল মেয়েটা। কোথায় হারিয়ে গেল অন্তু? কেঁদে উঠল আরমিনটা, যে জয় আমিরের অকাল মৃত সন্তানের মা। আপনি যান, আমি সহ্য করতে পারছি না আপনাকে। খুব কঠিন ধাক্কা খেয়েছেন দেবতার কাছে। মাথা নষ্ট হয়ে গেছে আপনার। আপনার উন্মাদনা সামলানোর দায় আমার নেই। আমাকে যেতে হবে। জয় সঙ্গে সঙ্গে হাতড়ে বুকে টেনে নেয় অন্তুকে। সন্তানের প্রতিশোধের রক্তের ওপর সন্তানের মায়ের কান্নার পানি জয়ের বুক ভেজায়। সে দুহাতে কঠিন করে জড়িয়ে নিতে বারবার হাত দিয়ে আঁকড়ে নেয় অন্তুকে। অন্তুর মাথার ওপর চোয়াল ঠেকিয়ে চোখ বোজে, চুলের ওপর চুমু খায় কয়েকটা। বুকটা যে কি জ্বলছে তার! ইস! এ আমির নিবাস তাকে অধরে ফেলে দিয়েছে ২১ বছর আগে। সেই দিন নিষ্পাপ এক কিশোর বেরিয়ে গিয়ে এক পাপিষ্ঠ খুনি হয়ে ঢুকেছে। অন্তু ছটফট করে, ছেড়ে দিন আমায়। জয় বিড়বিড় করে, সেই পদ্ধতিটাই তো ভুলে গেছি। অন্তুর মাথায় হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে বলে, আমার হাতে সময় নাই ঘরওয়ালি, সঙ্গে চলো। এভাবে ধরে কাদার জন্য আসামির বুকটা লাগবে তোমার, নাকি বুকটা কেটে রেখে যাব, বাকিটা কারাগারে দেব? আজকের পর আর কাঁদবো না। অন্তু নিজেকে ছাড়িয়ে নিয়ে ওড়নাটা ঠিক করে গায়ে পেঁচালো, যেন কোনো বেগানা এসে উপস্থিত হয়েছে হঠাৎই। জয় শার্ট পরে,
খুব জোরে জোরে শ্বাস ফেলে বাচ্চাদের মতো খাবারের আবদার করে উঠল। খিদে লাগছে খুব। কিছু নাই খাবার মতন? অন্তু মাথা নাড়ে। না। পানিও নাই? গলা শুকিয়ে আসতেছে খুব। একটু পানি খাবো আমি। নাই পানি? খুব খিদে পেয়েছে? কিছুই খায় নাই। পেট খালি। ভীষণ খিদে পাচ্ছে। শরীর খারাপ লাগতেছে খুব। একটু পানি থাকলে দাও। পানি খাবো। আছে পানি? বুক ফেটে মরবো মনে হচ্ছে। হেসে ফেলল জয়। দুজনের এই কয়েকটা বাক্য বিনিময়ে কয়েক সেকেন্ড কাটল। তার পরক্ষণে অন্তু ওঠে কোনো রকম। সামান্য কিছুটা পানি বোধহয় আছে বোতলে। অন্তু মোমবাতিটা আনতে এগিয়ে যায় একটু, কিন্তু পথিমধ্যে তাকে থামতে হলো। জয়ও টের পায় সিঁড়িতে পদাচারণের আওয়াজ। এক লাফে উঠে দাঁড়ায় সে। অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে, এজন্য কেঁদে আমার সময় নিচ্ছিল এতক্ষণ? আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য জরুরি ছিল। আমি দুঃখিত জয়ামির। আবার ছলনা? বলেছিলাম চাইলে তোর হাতে ধ্বংসের এক মুঠো ছাই হব। যা মানুষ সদিচ্ছায় দেয় তা তার শাস্তি হতে পারে না। আমি আপনার তথাকথিত উদারতা বা নাটকীয়তে আত্মত্যাগ নয়, শাস্তি দেখতে চাই। বৈধ শাস্তি, যা প্রাপ্য আপনার। কথা বাড়াবেন না, স্যারেন্ডার করুন। কাঁদলে কেন? সত্যি করে বলো। জানে মেরে ফেলবো কিন্তু একদম। দোষ তো আপনার জয়ামির। আসামি আপনি। গর্ভের সন্তানের বাপ কেন হলেন? তা হলেন। তার আগে আসামি কেন? সন্তানের জন্য তার বাপের কাছে কেঁদেছি। একজন পাপিষ্ঠকে তার প্রতিদান দিতে সময় পার করিয়েছি। পিস্তলটা অন্তু হাতে নিয়ে উঠেছে। জয় আর কথা বলতে পারে না। এই মুহূর্তে অন্তুকে দেখে মনে হলো এতগুলো দিন সংসার করেছে, জয়ামিরের সন্তানের মা হয়েছে, অথচ সে আজও সেই আমজাদ আলী পারমাণিকের মেয়ে। সেই তেজ, নির্মম নিষ্ঠুরতা, পণ। অন্তু এক বাপের মেয়ে, শর্তে হারেনি একরতিও। সেই মুহূর্তে হুড়মুড় করে দরজায় লাথি মেরে ঢোকে দুজন। সিভিল ড্রেস, অথচ ভঙ্গিমা বলে দিচ্ছে স্পেশাল ফোর্সের অফিসার দুজন। হ্যান্ডস আপ জয়ামির, ইউ আর আন্ডার। ডোন্ট ট্রাই টু মুভ অর ইউ উইল বি শুট। জয় অন্তুকে দেখছিল। হঠাৎ খেয়াল করে হো হো করে হেসে উঠল। হুম? আরে আরে আরে, রিল্যাক্স স্যার। জানটা বউয়ের হাতে দেব বলে পণ না করলে গুলি খেয়ে নিতাম কসম। পেটটা খালি। গুলি খাওয়া খুবই দরকার ছিল। তাছাড়া আপনাদের হাতে গুলি খেয়ে মরার বংশ পরম্পরায় পাওয়া জেনেটিক ডেস্টিনিটি আমার। প্লিজ কুল। আই উইল নট মুভ। আই অ্যাকনলেজ। পুট দ্য গান ডাউন। সে অন্তুর কাছে আবার পানি চাই। পানি খাবো, পানি। অন্তু পানির বোতল এগিয়ে ধরল। জয় পানির বোতল হাতে নিতে হাত বাড়াতে বিদ্যুতের বেগে ছুটে এসে একটা গুলি লাগলো জয়ের হাতের কবজির নিচে। ছিটকে পড়ে গেল পানির বোতল। জয় বলে ওঠে, যা শালা। অন্তু চেঁচিয়ে উঠল, খবরদার! ডোন্ট শুট অ্যাট অল। পুট দ্য গান ডাউন অফিসার, অর আই উইল শুট ইউ। ফিনকি দিয়ে রক্ত ছুটে গিয়ে অন্তুর হাতে লাগে। বুলেট জয়ামিরের হাতের এপাশ ওপাশ পেরিয়ে বেরিয়ে গেছে। জয়ামিরের গরম ছুটন্ত গাঢ় খয়েরি লাল রঙের ছোঁয়ায় অন্তু কেঁপে উঠল। ছুটে এসে ওড়না দিয়ে চেপে ধরল হাতটা। জয় অন্তুকে বুকের সাথে বাহু ডোরে জড়িয়ে নিয়ে দাঁড়ায়। সুতোর ওড়না জয়ের রক্তে ভিজে জুবজুবে হয়ে ওঠে। স্যারেন্ডার করুন, ওরা আবার গুলি চালাবে। প্লিজ জয়। তুমি তো চালালে না। ওদেরকে অন্তত আমার শেষ উপকারটা করতে দাও। এত হিংসুটে মেয়ে লোক বিয়ে করেছিলাম। খবরদার, বাজে ভাবনা না। আত্মসমর্পণ করুন, ওরা কিচ্ছু করবে না। জয় পুলিশ দুটোকে বলে, স্যার 1 মিনিট প্লিজ। জয় অন্তুর হাতে পিস্তল তুলে ঠিক হৃৎপিণ্ড বরাবর মুজেল চেপে ধরে বলে, করলাম আত্মসমর্পণ। মারো, এবার তো মারো। পাগলামি করবেন না। আপনি আমার হাতে নিজেকে খুন করাতে চাইছেন। না, খুন হবে না এটা। ভেতরে কিছু একটা খুব ছটফট করতেছে। তুমি গুলি চালালেই তবে আমি নিশ্চিত ওই শালা থামবে। থামাও ওরে। অন্তুর ক্ষমতা নেই দুপা হাঁটে। তার শরীরের নিচের অংশ অচল প্রায়। রক্তে সালোয়ার অনেক আগেই ভিজে উঠেছে। আর জয়ের রক্তে হাত। রক্তপাত থামবে না এভাবে। এমনি অসুস্থ আপনি। এখন আর অহংকার করবেন না প্লিজ। তুমি তো করতেছো। আমি? সাফ সাফ দেখা যাচ্ছে চেহারায়। আত্মগরিমা না? জয় হাসে। তারপর অসহ্য ব্যথায় মুখটা কুঁচকে ধরে। হা করে নিঃশ্বাস নেয়। গল গল করে রক্ত পড়ছে। অন্তুর ওড়না ভিজে গেছে। আর রক্ত শুষবে না ওটা।
অস্ত্র ফেলে দাও জয়, নয়তো এবার আর গুলি অজাগায় তাক করা হবে না। ধ্যাৎ মিয়া, আলগা ভাব চুদায়েন না তো। মেরে দিলে না হয় মেনে নিতাম, যে ঘরওয়ালি তো মারলো না। সে যখন চাই তো আইনের হাতেই গেল এই জনম। না মেরে প্যান প্যান ঠাপাইলে তো সমস্যা। এইবার আমি কিছু করব। আচমকা কোথায় থেকে যেন লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারলো মেঝের ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল অ্যালকোহলে। সেই মুহূর্তে কয়েকটা গুলি ঠাস ঠাসা চলল, কিন্তু তার মধ্যে জয়ের পিস্তল থেকে বেরোনো ৩টা গুলিতেই একজন নিহত ও একজন গুলিবিদ্ধ আগুনের ওপরে পড়ল। তখন শোনা যায় ধূপধাপ বুটের আওয়াজ। বাইরে থেকে এবার সব ভেতরে ঢুকে পড়েছে। জয়ের ম্যাগাজিন খালি, একটা ছুরি অবধি নেই কাছে। শিওর কাছে আসতে আসতে দুজন বসে পড়ল। জয়ের মাথা ঘুরছে, পা অবশ হয়ে এলো, বাহুতে ক্ষত। সেই হাতেরই কবজিতে আবার গুলি লেগেছে। অন্তুর পক্ষে হাঁটা সম্ভব নয়। তীর তীর করে বদরক্ত যাচ্ছে গর্ভ ধুয়ে। জয় অন্তুর হাত ছাড়াতে চাই, অন্তু ছাড়ল না। বসে থাকুন, ওরা আসলে ২ হাত তুলে আত্মসমর্পণ করবেন নিজেকে। জয় অন্তর নিয়ে উঠে দাঁড়ায়। একটা বার তাকায় পেছন দিকে। ২১ বছর আগে যেখানে এই সিঁড়ি দিয়ে নেমে গেছিল, সেই দিন সে বড় বাবার কোলে। সেই দিন বড় বাবা ছিল রক্তাক্ত। এই নিবাসটা তার জন্য নয় কখনোই। দুজন নামতে নামতে আবার থামে। ফোর্স সদর ঘরে ঢুকে পড়ার আগেই দুজন কোনো রকমে বেরিয়ে গেল নিস্তালার পেছনের বড় বারান্দা দিয়ে। অন্তুকে জোর করে টেনে নিয়ে যায় সে। অন্তু অবাক হয়, জয়ের এই শরীরেও সে জয়ের সাথে পারছে না। অন্তু নিজেকে ছাড়াতে চেয়ে চেঁচিয়ে উঠল এবার, আমি যাব না আপনার সাথে। সঙ্গে যেতে হবে না। আমি যেখানে যাব তোমার সময় হয় নাই এখনো যাবার। এখান থেকে অন্তত বের করি। আমার বাপের বাড়িটা ভালো না। আপনি দাঁড়ান এখানে, রক্ত থামছে না। কি করতে চাচ্ছেন আপনি? সেই পেছনের লোহার ফটকের কাছে পৌঁছায় দুজন। এই পথ দিয়ে জয়নাল আমির, হুমায়রা ও জয়কে বের করে দিতে গিয়ে ধরা পড়েছিল। জয় হেসে ফেলল। সে অন্তুকে বের করে দিতে গিয়ে ধরা পড়বে। কিন্তু একটা ব্যাপার মিসিং। হুমায়রার গর্ভে সন্তানটা ছিল, আরমিনের নেই কেন? পরক্ষণেই তার মনে হয় না, তারপর হুমায়রার সঙ্গে যা হয়েছে তা আরমিনের সাথে হবার নয়। মরচে ধরে ক্ষয়ে যাওয়া ছোট্ট একটা তালা। কারা মেরেছে জানা নেই। জয় ডান পা দিয়ে দুটো কষে লাথি মারল। আর তখন সামনে দিয়ে গোটা নিবাসের ভেতরটা খুঁজে ফোর্স তাদের সামনে এসে পৌঁছেছে। ঝুপ করে জড়ো হলো জয়ের পেছনে। জয় হাসে। হাসতে হাসতে মাথা উঁচু করে শটান দাঁড়িয়ে থাকা আমির নিবাসকে একবার দেখে। মনে মনে হেসে বলে, তোর সাথে আমার এই জন্মের শত্রুতার রহস্য রইল। পরের জন্মে শালা তোর রহস্য জানবো, আর প্রতিশোধ তো তুলবো। রেডি থাকিস, শালা নিমক হারাম। অন্তু বসে পড়ল। রক্তপাত বাড়ছে। ফোর্সের ভেতরে রৌফ কাউসারকে দেখে হেসে উঠল জয় আমির। কোন ব্রাঞ্চের লোক কোন ব্রাঞ্চে যুক্ত হয়েছে এক জয় আমিরের তুচ্ছ জীবন কাটতে। জয় উচ্ছ্বাসিত কণ্ঠে অভিনন্দন জানায় তাকে। শান্তি বর্ষিত হোক স্যার। দেখুন না আপনার লোকেরা কি কাজ করছে হাতটার। একটু পানি খাবো স্যার, খুব পিপাসা পাচ্ছে। পানি আছে? উত্তরে রৌফ কাউসার বলছে, সেটা কাস্টাডিতে বেহিসাব পাবেন। তার আগে মিসেস আরমিনকে পাশ করুন জয় আমির। নিজেকে স্যারেন্ডার করুন। আমি বারবার বলবো না, পালানোর চেষ্টা করলে কোনো রকমে কনসিডার করা হবে না। এটা হুমকি নয়, সতর্কতা। ওনাকে ছেড়ে দিন। যদি ভেবে থাকেন ওনাকে জিম্মি করে কিছু করতে চান, তো সামনের ফোর্স মেম্বার আছে। ব্যাকআপ ছাড়া আসেনি ফোর্স। আপনার শুভাকাঙ্ক্ষী আমি, তাই সতর্ক করছি। না স্যার, মিসেস আমার কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত আজ। আমি আজ দৌড়াবো পরাণ খুলে। থামাতে পারবেন না। ওঠো ঘরওয়ালি। আপনার দোহাই জয়, মিসে পালানোর চেষ্টা করে বিপদ জাগবেন না। আপনি দৌড়ালে ওরা গুলি চালাতে বাধ্য হবে। তাই নাকি? তাহলে তো একটা রিস্ক নেওয়াই যায়। কাম অন উকিল ম্যাডাম। হু হুই। জয় আমিরের সে কি উল্লাস। অন্তুকে নিজের সামনে বাড়িয়ে দিয়ে সে চাপলো পায়ের সামনে এগিয়ে যায়। এই সেই জংলি এলাকা। আজও জঙ্গলে পরিণত বাগানটা জলিল আমিরের লাগানো বিশাল বিশাল আম, মেহগুনি, কড়ই গাছগুলো দাঁড়িয়ে। নেই শুধু আমির নিবাসের সদস্যরা। এই পথে একদিন গর্ভবতী হুমায়রা খুঁড়তে খুঁড়তে জয়কে নিয়ে পালিয়েছে আমির নিবাস ছেড়ে। আজ হুমায়রার ছেলের পালা। কে জানে তার ছেলের পালানোর ইচ্ছে কতটুকু। ক্রসফায়ারের হুকুম জারি হবার পর বাহিনীর খেলাটা এমন খেলে, তারা আসামিকে আদালতে নেবার চেষ্টাই করে না। সরাসরি গুলি চালিয়ে খাটুনি কমিয়ে আনে।
সেই সুবাদে নিশীথের শেষ প্রহরে নির্মম নীরবতাকে কাঁপিয়ে তুলে AK-47 রাইফেল থেকে একটি বুলেট ছুটল। সাঁ করে গিয়ে লাগলো হুমায়রা সেলের পিঠ বরাবর। বক্ষপিঞ্জরের পরশুকার কোনো এক ফাঁকে ওটা আটকে রইল। জয় কুঁজো হয়ে পড়ে, জোরে করে হেসে ওঠে। অন্তু থমকে দাঁড়ায়। হাতটা তার জয় আমির আরো শক্ত করে চেপে ধরেছে এই মুহূর্তে। হাসছে লোকটা। পৌরুষ হাসির ঝংকারে অন্তুর শরীরের লোমকূপ শিরশির করে উঠল। জয় আমিরের হাসি থামছে না। তবু পা ঝেড়ে টান করে অন্তুর হাত ধরে টেনে নিয়ে সামনে এগোতে চাই। আসছে ঠিক বুঝতে পারে না মৃত্যুকে সে বেশি ভালোবেসেছে, নাকি সেই আসামি ভালোবাসার ঊর্ধ্বে জয় আমির মৃত্যুর সাথে বেইমানি করে আরো কিছু চেয়ে বসেছে। তা কি তার হাতের মুঠোয়? ওটা কি কিছুকাল বাঁচার আকাঙ্ক্ষা জয়ের হাতের মুঠোয়? মৃত্যু কি অভিমান করলো না? করাই তো উচিত। এতগুলো বছর মৃত্যু বারবার হাতছানি দিয়েছে, জয়কে গ্রহণ করেনি। আজ করছে। আর আজ কিনা জয় আমিরের চোখে মৃত্যু অনীহা, ওইটুকুও মৃত্যু বরদাস্ত নয়। জয় মৃত্যুকে দেখে প্রাণ খুলে হাসতে লাগলো, আর সামনে এগোনোর চেষ্টা করতে লাগলো। সেই মুহূর্তে পর পর আরো দুটো, তারপরও আরো একটা বুলেট এসে লাগলো জয় আমিরের পিঠের শিরদাঁড়ার মাঝ বরাবর। এটা কেন ফুঁড়ে জয় আমিরের প্রশস্ত বুকটা চিরে ছুটে গিয়ে বিঁধল জয় আমিরের রোপণকৃত একটা গাছের গায়ে। জলিল আমির নিশ্চয় গাছটা লাগানোর সময় ভাবেনি এই গাছে একটা বুলেট বিঁধবে। তার নাতির বুক ফিরে রক্তে ধুয়ে এসে বাকি দুটো বুলেট, একটা পেটে আরেকটা জয় আমিরের এক জনম স্বাদ মিটিয়ে বুলেটটা হৃৎপিণ্ড বরাবর বিঁধে গেল। জয় ক্ষণকাল কুঁজো হয়ে হাসে। সে দেখে সে উবু হওয়ার ফলে তার বুকের রক্ত নোংরা ঘাস মাটির ওপর টপ টপ করে পড়ছে। জয়ের হাসি বাড়ল। গা দুলিয়ে হাসতে লাগলো সে। নিয়ম ভঙ্গ হয়নি। জয় আমিরের রক্ত ২১টা বছর ধরে মাটি শোষণ করে আসছে। যে পথে মানুষ বড় অবহেলায় পা মারিয়ে হাঁটে, সেসবখানে জয় আমিরের আদিম রক্ত গলগলিয়ে ঝরে গেছে। জয় বসে পড়ল। তখন অন্তুর হাতটা হাতের মুঠোয় ছিল, কিন্তু বসে পড়ার পর চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি মাটিতে পড়ার পরপরই জয় আমির লুটিয়ে পড়ল ঘাসের ওপর। আকাশটা কেঁদে ফেলল। খুব অবাককর ব্যাপার। আকাশের কি হয়েছে? তার কি খুব দুঃখ? এই শেষ রাতে তার কান্না পাবার কারণ কি? অন্তু টের পায় তার হাতটা কেউ ধীরে ধীরে ছেড়ে দিয়ে ধূপ করে লুটিয়ে পড়ল ওই তো মাটির ওপর। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল জয়ের দেহর পাশে। তার ওই হাতটা মির্গি রোগীর মতো কাঁপছে। সে হাতটা টান করে ধরে। তার ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়ল, আর জয় আমিরের রক্তরা পানির সাথে মিশে ধুয়ে ধুয়ে জমিনে পড়তে লাগলো। অন্তু অস্পষ্ট স্বরে ডেকে ওঠে, জয়। জয় তপ্ত হেসে উঠে মাটিটা খামচে ধরে দুর্বল হাতে। মাটি নাকি মা? জয় আমির হুমায়রার আঁচলটা চেপে ধরল। লোকে বলবে জয় আমির ঘাস চেপে ধরেছে, রক্তে ভেজা ঘাস। লোকেরা জানে না কিছু। হুমায়রা কি একটু পানি আনেননি জয় আমিরের জন্য? আনেনি। তিনি জানেন না বোধহয় জয় আমির ভীষণ তৃষ্ণার্ত। হুমায়রা কাঁদছেন না। হুমায়রা কিছু বুঝতে পারছেন না বোধহয়। তিনি কি ভাবছেন জয় আমির আজ ২১ বছর পর ঘুমালো? নিশ্চিন্ত ঘুম। হুমায়রা সঠিক ভাবছেন। তার ছেলে আজ ঘুমালো যুগ পর। এই ঘুমে ব্যথা নেই, রক্ত অথবা হাহাকার নেই, বুকের দহন নেই, পিপাসাও নেই। এই যে কিছুক্ষণ আগে কি ছটফট করছিল একটু পানি পান করার জন্য, এখন অবশ্য আরও কেমনভাবে যেন বুকটা আটকে আসছে। জীবনের সবটা স্মৃতিপটে জড়ো হয়ে চোখের সামনে ভেসে উঠল। তার সংক্ষিপ্ত ঘটনাবহুল জীবনটার এক একটা নিশীথ, অবরুদ্ধ নিশীথ। খুব পিপাসা পাচ্ছে, বুকে শ্বাস নেই। একটু পানির জন্য রুহুটা ছটফট করে উঠল। পাত্তাও দিল না জয়। তবুও মনে হলো এক চুমুক পানি পান করতে বুকে বড় তৃষ্ণা। বৃষ্টিটা এলো তার পিপাসা নিভে যাওয়ার মুহূর্তে। ততক্ষণে মৃত্যুকে জয় আমির জড়িয়ে ধরেছে আষ্টে পিষ্টে। আর সে এবার ছাড়বে না। বহু প্রতারণা মৃত্যু করেছে তার সঙ্গে, এবার আর নয়। তার ২১ বছরের সাধনা, তার ছোট্ট বয়সের প্রেম। বৃষ্টির ঠান্ডা ফোঁটা জয়ের ভেতরে সব আগুন নিভিয়ে নিয়ে জয়কে ঘুম পাড়িয়ে দিল। এই ঘুম ভাঙবে না। ওই তো দূর মসজিদের মিনারে ফজরের আজান শোনা যাচ্ছে। একটু পরই সকাল হবে, তবু জয় উঠবে না। অবশ্য জয়ের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস কি আছে নাকি? সে ওঠে দুপুর অথবা বিকেলে। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। জয় আমির আজ বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে, রাত হবে,
সেই রাত শেষ হয়ে আরেকটা সকাল হলেও জয়ামির কিছুতেই উঠে গিয়ে গলা ফেরে ডাকবে না, তরু, আমার শার্টের বালটা কয়দিন পর পর ধুস, খাউজানি হয়ে গেলে যে ময়লা শার্ট পরে, আজ কি ধরেছে রে, মাছ হইলে হইটেলে জায়গা, ওই বালটা ছাড়া তো কিছু পাস না। জয়ামিরের আরেকটা বিষয় জানা দরকার ছিল। কুষ্টিয়াতে একটা কাণ্ড ঘটে গেছে। শেষ রাতে মার্জিয়ার প্রসব বেদনা উঠেছিল। ফজরের আজানের সাথে সাথে মার্জিয়া গর্ভ ছেড়ে একটা হুমায়রা এসেছে। হুমায়রার অন্তিক। হুমায়রা অন্তিক। জয় জানলে কি করতো বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞেস করলে এখন আর বলবে না। কিন্তু বিজ্ঞান বলে মানুষ মরার পরে 7 মিনিট মস্তিষ্ক সচল থাকে। কানো এখন খবরটা দিলে জয়ামের শুনবে কি? কিন্তু বলবে কে? অন্তুটাও তো জানে না। অন্তু বসে পড়ল আলগোছে জয়ের কাছে। তার কেন মনে হলো দুনিয়ায় আজ সে একা হলো। শেষ হাতটাও এই তো এইক্ষণে তার হাত ছেড়ে পালালো। অন্তু জয় আমিরকে ঝাঁকালো, জয়, এই জয়, জয়। জয় উঠল না। অবাধ্য, বেয়াদবের মতো শুয়ে রইল চুপচাপ। চোখটা সামান্যও খুলল না অবধি। অন্তু রক্তে মাখা হাতটা মুঠোয় পড়ে ঝাঁকায়। মৃদু স্বরে ডাকে, জয় চুপ করে শুয়ে আছে। অন্তুর বিশ্বাস হচ্ছে না। সে বোকা না। এটা হয় নাকি? জয় আমির আর নেই, এটা বিশ্বাস করা যায়? সে আর ডাকবে না? হাসবে না বেহায়ার মতন? অন্যদিন হলে এক্ষুনি উঠে 2-4টে গালিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে উঠত। হাসবে না নাকি আর? চেইনের লকেটটা বুকের ওপরে পড়ে আছে। জোরে বৃষ্টি আসছে। জয়ের রক্ত ধুয়ে চুইয়ে যাচ্ছে। সে উঠে হাসছে না। বুলেট গেঁথে থাকাই যে ব্যথা, সেই ব্যথাকে দুটো গালি দিয়েও দিচ্ছে না। লোকটার ধৈর্য বেড়েছে। ভেতরের আগুন যে নিভে গেছে তাই। সেই তারিখটা 17ই জুলাই 2015 খ্রিস্টাব্দ। তারিখটা আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। সেই দিন জয় আমির ন্যায় বিচার পেল নাকি দুনিয়াকে দিয়ে গেল বলা মুশকিল। মাহেজাবিন উঠে শাড়ির ওপর একটা সাদা সুতির ওড়না জড়িয়ে নিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো। ততটুকু সময় ক্যাথরিন পেরেন নিজেকে সামলানোর। 48 বছর বর্ষীয়া নারী তিনি। ঘর সংসার ত্যাগ করেছেন যুগ কয়েক আগে। মানব সেবায় নিয়োজিত করেছেন তুচ্ছ জীবনখানা। বিলাসিতার রং তার জীবনে নেই। রোজ তিনি বাইবেল পড়ার সময় অহিংসাকে পালন করেন ভেতরে। অথচ আজ এক হিংস্র পাপিষ্ঠর জন্য তার চোখে পানি। এ কি ঈশ্বরের কাছে পাপ বলে বিবেচিত হবে? তিনি মাহেজাবিনকে দেখলেন। মেয়েটি তাকে মাদাম সম্বোধন করে। উচিত নয়, তাকে ডাকতে হবে সিস্টার বলে। কিন্তু তিনি কিছু বলেননি। এক অদৃশ্য টান তার তৈরি হয়েছে মেয়েটির ওপর। তার ইচ্ছে তৈরি হয়েছে বাকিটা জীবন মেয়েটির সঙ্গে পরিচয় রাখার। ভেতরে অসংখ্য প্রশ্ন জমেছে। মাহেজাবিন কেন মরে গেল না? তার তো জীবনের প্রতি তৃষ্ণা নেই। কিন্তু প্রতিশ্রুতির ওপর ভক্তি আছে অসীম। নয়তো একটি অসহায় নারীর মিছিল কাঁধে বয়ে নিতে নিজের নষ্ট জীবনে কেউ বহাল রাখে না। মাহেজাবিন মার্জিয়াকে কথা দিয়েছিল, মার্জিয়া ও তার বাচ্চার এই জীবনের দায় সে বয়ে দেবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মাহেজাবিন এক জীবন উৎসর্গ করেছে। কিন্তু শুধু তা হলে মানা যেত। নিজের ভাইয়ের সন্তানকে পালন করলই বা। সে যে তার জীবনকে নরক করা 3 প্রধান পাপিষ্ঠদের ঘরে নারীদেরকে অবধি বয়ে নিয়ে বেড়াচ্ছে, এটা কি মহত্ব নাকি পাগলামি? যেখানে তার নিজের বেঁচে থাকার হেতু নেই, সংসার নেই, স্বামী সন্তান, শারীরিক সুস্থতা, মা বাবা কেউ তো নেই। শুধু এই বেঁচে থাকার পরে জীবন টেনে নেবার দায়ে। ক্যাথরিন অবাক হলেন। মাহেজাবিন কি তার মতো এক বত্রী নয়, যে কেবল মানুষের সেবায় এক জীবন উৎসর্গ করেছে, যার নিজের জীবনে কিছু নেই, নিজের বলতে কিছু নেই, আছে কেবল এক কাঁধ ভর্তি দায়বদ্ধতা, স্বার্থহীনতা। সেই দায় টানতে নিজের এই অসহনীয় জীবনটা বয়ে চলেছে। জেনে বুঝে হেরে গেছে শুধু একটি ওয়াদার কাছে, একটি পাপের কাছে। জয় আমির যেমন আত্মহত্যা করল বন্দিত্ব ও জীবন থেকে, মাহেজাবিন পারেনি। আত্মহত্যা মহাপাপ। মাহেজাবিন এখানে কাবু। কিন্তু জয় আমির পাপের ঊর্ধ্বে। যে কেউ বলবে জয় আমিরকে ক্রসফায়ারে মারা হয়েছে। ক্যাথরিন তাদের কাউকে কখনো বোঝাতে যাবেন না অবশ্য। জয় আমিরের সেই রাতের গোটা আয়োজনটাই ছিল এমন এক আত্মহত্যার, যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে বিবেচিত হবে না। কারণ কেউ মাহেজাবিনের মুখে সে বর্ণনা শুনবে না। জয় আমিরকে প্রচেষ্টা ও উন্মাদনার সাথে বাধ্য করেছিল তার ওপর গুলি চলাতে। পালিয়ে গিয়েছিল সেই জীবনের থেকে।
ক্যাথরিন একবার মাহেজাবিনের মতো কৃতজ্ঞ হয়েছিলেন জয় আমিরের ওপর, যখন তিনি শুনেছিলেন পলাশের ছাদ থেকে মাহেজাবিনের সম্মান রক্ষার গল্প। তখন তার মনে হয়েছিল জয় আমিরকে থুতু দিয়ে ঠিক করেননি মাহেজাবিন। কিন্তু এখন তা মনে হচ্ছে না। মাহেজাবিন সেই দিন অজান্তেই একটা সঠিক কাজ করেছিল। থুতুটুকু প্রাপ্য ছিল জয়ের, কিন্তু তার বদলে জয় যা করেছে সেটা আগুন থেকে বাঁচিয়ে পানিতে ডুবিয়ে শ্বাস আটকে মারার মতো। আর তা কতটুকু কৃতজ্ঞতার দাবিদার জানা নেই ক্যাথরিনের। পলাশকে অন্তুর পরিবারটা চিনিয়েছে হামজা। এরপর পলাশ কেবল নিজের কাজ করেছে, যেটা তার কাজের পদ্ধতি, সেভাবেই করা হয়েছে। কিন্তু এরপর জয় পলাশের সাথে যা করেছে তা ছিল গাছে তুলে দিয়ে মই টান দেওয়া। আবার পলাশ অন্তুকে বারবার চেয়েছিল ধর্ষণ করার জন্য, যেটা অন্তু বিয়ের পর জয়ের কাছে বৈধভাবে হয়েছে বারবার। ইচ্ছে সম্মতি না থাকার পরেও বাধা না দেওয়ার অপারগতায় মেনে নেওয়া আর মনকে মিথ্যা সান্ত্বনা দেওয়া একটি নারীর জন্য ধর্ষণের সংজ্ঞার সাথে মিলে যায়, যাকে বলে ম্যারিটাল রেপ। লাইসেন্স করা পিস্তল দিয়ে কাউকে খুন করা আর কি। পলাশির সেই লাইসেন্সটা ছিল না। জয়ের কাছে ৩ কবুলের লাইসেন্স ছিল। কিন্তু জয় শেষ অবধি মাহেজাবিনকে ভেতর থেকে আকাঙ্ক্ষা করে বসায়, যা অঘটন ঘটল। এই গোটাটার পেছনে একটি মূল ঘটনা দায়ী। বড় ভাইদের ওপর অন্তিকের অবাধ্যতা এবং তার জের ধরে আবার অন্তুর অন্যায় মেনে নেওয়ার প্রবণতা। মিস ক্যাথরিন ভেবে ক্লান্ত হয়ে উঠলেন। মাহেজাবিনকে দেখলেন। মাহেজাবিন শান্ত চিত্তে তার রবের সামনে নিজেকে সমর্পণ করছে। এক একটি সেজদা লম্বা তার। স্নিগ্ধ গম্ভীর চাপা বিষাজে মাখা মুখখানা। অজুর পানি ছিটকে লেগে আছে মুখটাই। নারীর সহ্য ক্ষমতার মাত্রা কতটুকু। পাশের ঘরে থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ এলো সামান্য। মার্জিয়া দুটো চাপা ধমকে চুপ করালো মেয়েটিকে। মাহেজাবিন নামাজ শেষ করে উঠলে ক্যাথরিনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে পড়ল। মাহেজাবিন, অন্তিকের মেয়ের নাম কি হুমায়রা রাখা হয়েছে? আরিবা। আরিবা মুমতাহিনা। বলতে বলতে মাহেজাবিন সোফায় বসলো আবার। আমি রেখেছি। মিস ক্যাথরিন বললেন, খুব সুন্দর নাম। এরপর তিনি আনমনা হলেন। জিজ্ঞেস করার সাহস পেলেন না, জয় আমিরের কাঙ্ক্ষিত নামটি রাখুনি? পিতার খুনি সন্তানের নাম ঠিক করতে পারে না। মার্জিয়া তার বরদাস্ত করবে না। যে সন্তানকে সে গর্ভে নিয়ে বিধবা হয়েছে, সেই সন্তানের নাম তার স্বামীর খুনি রাখবে? প্রশ্নই ওঠে না তো। নামটা জয় আমির উচ্চারণ করেছিল বলে মার্জিয়া ৪ অক্ষরে সেই নামটিকে ঘৃণা করে। জানো মাহেজাবিন, আমাদের ক্যাথলিক খ্রিস্ট শাখার ভিত্তি হল ট্রিনিটি, অর্থাৎ ত্রিতত্ত্ববাদ। ফাদার, সন অ্যান্ড হোলি স্পিরিট। আমি কি প্রতীকী অর্থে তোমার অবরুদ্ধ নিষিদ্ধকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার প্রবাহ ধরে নিতে পারি? মাহেজাবিন মাথা নাড়ে। পবিত্র আত্মাকে মাদাম, যদি আপনি আমাকে নির্দেশ করেন তো আমি পানহা চাইছি। আপনি যা বললেন তা আমার ধর্মমতে শিরক। কিন্তু আপনি যখন প্রতীকী অর্থে ধরেছেন, সেক্ষেত্রে জয় আমির ও তার সন্তান যদি পিতা পুত্র হয়, পবিত্র আত্মার স্থানটি আমার জন্য ফাঁকা থাকে। অথচ আমি পাপিষ্ঠা। কি পাপ করেছেন? আমি এই হাতে মানুষ খুন করেছি, অথচ কারাবরণ করিনি। আমি অ্যাডভোকেট হতে যাচ্ছি, অথচ নিজের বিরুদ্ধে প্রেসক্রিপশনে যাওয়ার পরিকল্পনা রাখিনি। সবাই শাস্তি পেয়েছে, শুধু আমি বাদে। অথচ আমি দেখছি তুমি ছাড়া আর কেউই শাস্তি পায়নি। অ্যান ইন্টারনাল পানিশমেন্ট হ্যাজ বিন গিভেন টু ইউ। কথাটুকু মনে মনে বলে ক্যাথরিন আলতো হাসলেন। একটা প্রশ্নের উত্তর দাও। প্রাণী হত্যা পাপ হবার পরেও কিভাবে প্রাণী হত্যা বৈধ হতে পারে? হিংস্র ক্ষতিকর প্রাণী হত্যা বৈধ। আমি তো ভাবছিলাম এটা তুমি জানোই না, মূর্খ মেয়ে। কোন ধর্মের কাছে যাবে তুমি? সকল ধর্মই তোমাকে বলবে, ঠিক যেমন অহেতুক হত্যা পাপ, তেমনি আত্মরক্ষার জন্য হিংস্র পশুবধ বৈধ। কেননা তুমি যদি তখন সেই প্রাণীটাকে হত্যা না করো, উল্টো তুমি অথবা কোনো নিরীহ হত্যা হবে। তুমি বলছো মানুষ খুন করেছো। শিক্ষিত মেয়ে হয়ে এত বড় ভুল কথা কেন? মানুষের সংজ্ঞা জানো না তুমি? যে মানুষ অপর একটি মানুষের জন্য ক্ষতিকর, সে মানসিকতাহীন প্রাণী, যাকে সাধারণ ভাষায় জানোয়ার বা পশু বলা হয়। তুমি যে অবস্থানে দাঁড়িয়ে খুন করেছো, তা না করলে বরং তুমি পাপী হতে পারতে। কিন্তু খুন তো খুনই মাদাম। আমি আগামীতে যখন কোনো খুনি আসামির বিরুদ্ধে আদালতে দাঁড়াবো, আমার মনে পড়বে তারই মতো একটি পাপ আমার ভেতরেও আছে। আমি কেন আজ কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীর স্থানে? মিস ক্যাথরিন একটু হাসলেন।
জয় আমির আর মাহেজাবিনের মধ্যে প্রধান ফারাকটা কোথায়? এইখানেই। জয় আমির পাপ স্বীকার করেছে, কিন্তু অনুশোচনার ধারে কাছেও ঘেঁষেনি। সক্রেটিস বলেছেন, অন্যায় করে অনুতপ্ত না হওয়াটা আরেকটা অন্যায়। মাহেজাবিন এমন একটা খুনের অনুতাপে ডুবে আছে আজও, যা নৈতিকতার গভীর দৃষ্টি থেকে দেখলে খুনই নয়। অথচ জয় আমির সামান্য অনুতাপ করেনি মারার আগ অব্দি। শুধু পাপের স্বীকৃতি যথেষ্ট নয় পাপমোচনের জন্য। অনুতাপ ও শাস্তি গ্রহণ ছাড়া পাপ মুক্তি নেই। এখানে দুইজনের পথ আলাদা হয়েছে। যে পাপী সে কখনো রোজ সেই পাপ নিয়ে অনুশোচনা করে না, আর যে করে সে পাপ পাপের উদ্দেশ্যে করেনি। তিনি বললেন, আমি বাইবেল, কোরআন, গীতা, ত্রিপিটক পড়েছি। সে হিসাবে এবং এ অবধি তোমার বলা ঘটনা প্রবাহ মতে বলবো, তুমি পাপ না করে সীমাহীন শাস্তির অধিকারী হয়েছ। অভিনন্দন তোমাকে। জেল হলো না, না জরিমানা, না মৃত্যু। আপনি কোনটাকে শাস্তি বলছেন? আমি তো জিতে গেছি। মিসে সান্ত্বনায় বাঁচতে চাইলে আমি তোমায় মানা করব না, কিন্তু জিতেছে জয় আমির। জিততে পারোনি তুমি আর হামজা। প্রধান প্রতিদ্বন্দ্বী দুইজন রয়ে গেছে নরকে। জয় খুব জানত শাস্তি জীবনের অপর নাম। সে সেই জীবনকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে চরম চতুরতার সাথে। তুমি বোকা ফেসে গেছো দায়ভারের কাছে। তুমি জিততে পারতে যদি এই যে কতগুলো প্রাণের দায়ভার তুমি কাঁধে তুলে নিয়েছো, স্বার্থপরের মতো তা ঝেড়ে কারাবরণ অথবা মৃত্যু বেছে নিলে। পালাতে যখন পারোনি, এবার এই জীবনের দড়ি টানতে টানতে হাত ব্যথা হলেও থেমো না মাহেজাবিন। আপনি কি তিরস্কার করছেন আমায়? করছি। এত বড় বোকাকে তিরস্কার করাই যায়। একটি নরকবাস তুমি বেছে নিয়েছো জীবনে। মাহেজাবিন আলতো হেসে হেলান দিল সোফায়। আব্বু এমনটাই বলেছিল জীবন সম্বন্ধে। নরক তো জীবনবাসী। সে ওড়নাটা একটু আলগা করে নিল। বাইরে সকালের আভা ফুটেছে। এভাবে সেই দিন সকাল হলো একটু একটু করে। কিন্তু বৃষ্টি থামল না, বরং তোড়জোড় বাড়ল। আলো ফোটার সাথে সাথে ঝুমঝুম করে ঝেঁপে এলো। মিস ক্যাথরিন জিজ্ঞেস করলেন, সেই দিনটা কি পুরোটাই বৃষ্টিমুখর ছিল মাহেজাবিন? সকাল ৯টা বাজলো। তখনও ঝরছে আষাঢ়ে বৃষ্টি। অন্তু থরথর করে কাঁপতে লাগলো। লোকটা শুয়ে আছে। হাত থেকে রক্ত পড়া থেমে গেছে। বৃষ্টির পানিতে তাজা রক্ত ধুয়ে সবুজ ঘাস লালে মিশে আছে। আমির নিবাসের ফ্রন্ট ইয়ার্ডের ছাউনি পটিকোর নিচে অবস্থান নিয়ে পুলিশ বাহিনী তখন এফআইআর লিখতে ব্যস্ত। তারা সরকারের কাছে জবাবদিহি লিখছে। তারা লিখল, জয় আমিরের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের ফোর্সের একজন সদস্য নিহত হয়েছে ও আরও একজন মৃত্যুমুখে, এবং শেষ অবধি তারা নিজেদের আত্মরক্ষার উদ্দেশ্যে ভয়াবহ ক্রিমিনাল জয় আমিরের ওপর গুলি চালাতে বাধ্য হয়েছে। এটা লিখতে গেলে বেগ পেতে হতো, যদি না হামজার দিন ফুরাতো। জয় আমিরের শরীরে তাজা 4টি গুলি বিঁধেছে। আত্মরক্ষার জন্য ক্রিমিনালকে একটি গুলিবিদ্ধ করে কাবু করাই যথেষ্ট। মারার হলেও এতগুলো গুলি একটি মানুষকে থামাতে চালানোর জন্য। সুতরাং বাহিনীর সবগুলো এই নিয়ে রাজনৈতিক উপরমহলের কাছে জবাবদিহি করতে কলিজা ফেটে যেত। কিন্তু সেই লিঙ্কটা দুর্বল হয়ে গেছিল দুই ভাইয়ের। এই সুবিধাটুকু পেয়ে পুলিশ ফোর্স নিশ্চিন্ত। ময়নাতদন্তেও নেওয়া হবে না লাশ। চিহ্নিত অপরাধী জয় আমির। নিশ্চিত ফাঁসির আসামি ছিল। বিবেচনার ওপর কম করে হলেও যাবজ্জীবন দণ্ড শোনানো হতো। মৃত আসামি জয়ের পরিবারে কে কে আছে? স্ত্রী বসে আছেন মৃতদেহের পাশে। আর কে আছে? রিমি ও তুলি প্রথমবার সেই দিন আমির নিবাসে এলো। থমকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নারী দুটো। এত বড় নিবাস, এত অভিজাত্য। এই বাড়ির উত্তরসূরি জয় আমির। যে লোকটা একটা জীবন এই পরিচয়কে এড়িয়ে কাটালো, তার শেষ শ্বাসটুকু ঠিক তার পরিচয়ের জমিনে পড়ল। পাপ কি ধুয়েছে তাতে? ঘটনাটা রিমি বিশ্বাস হলো না। জীবনে লুঙ্গি প্যান্ট ধয় না লোকটা। দরজাও আটকিয়ে ঘুমায় না। রিমি বা তরুর সকাল সকাল যেত, যে তার রুম পরিষ্কার করতে অথবা নোংরা পোশাক নিতে। সে এইরকম কত সকাল লোকটার চিৎপটাং হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছে। আজ না হয় বিছানা নয়, নোংরা ঘাসের ওপরে পড়ে আছে। তাই বলে লোকটা একটু পরপর উঠে চিৎকার করতে ভাত চাইবে না? তার কাছে হামজা ভাইয়ের খোঁজ করবে না? রিমির শ্বাস আটকে গেল। তুলি শিওরে হাঁটু ভেঙে বসে। ঢাকায় জয়কে কর্কশ স্বরে বলল, এই বাটপার এই, বলেছিলি যে আমায় বিয়ে দিবি। আমি অসহায় বলে মিসে সান্ত্বনা দিয়েছিস। বিয়ে তো দিলি না। অমন চুপচাপ শুয়ে থেকে খালাস না রে। আমি জীবন কাটাবো কি করে? তোরা এক একজন এক একটা পুণ্যের কাজ করে এক একটা এক এক দিকে পাড়ি জমাচ্ছিস।
আমাকে কে দেখবে? আমার মেয়েকে কে দেখবে? কোয়েলের দুধ নেই দুদিন। ভাত চটকে দিলে বমি করে কাঁদে। দুধ আনতে যাবে কে? দেখ, দাঁড়িয়ে আছে, তোকে দেখছে। ও কাঁদলে উঠবি না? জয়, ওঠ বলছি। আমার মেয়ে না খেয়ে আছে। আমার ভরা জীবন পড়ে আছে। আমাকে খেতে দেবার লোক নেই। দেখার কেউ নেই, বাপ নেই, মা নেই। কার আশায় রেখে গেলি? আপন ভাই নেই আমার। ফুফাতো ভাই হিসেবে কোন দায়িত্বটা পালন করে গেলি রে নিমুখারাম? জয়, ওর জয়। কোথা থেকে যেন হুড়মুড় করে একটা পাগল ছুটে এলো। পাগলটা হলো কবির। হাঁটু ভেঙে বসে পড়ল জয়ের বুকের ওপর ঝুঁকে। হাতে বুকে রক্ত মেখে গেল। কত লোক আজ ভূত নিবাসে জড়ো হয়েছে। বৃদ্ধরা হাই হাই করে উঠছে থেকে থেকে। আমির পরিবারটারে কেন যে এমনে চিল শুকনায় ছিঁড়া খাইলো। এই চ্যাংরা একদিন পর কেন আইছিল এই সাপের বাড়িডাত? ওর কি ডর নাই? বাপ গেছে, চাচা দাদা মাই বেহার মতো আইছে, ওই জীবনটাতে দিত। খুবই অবাককর দৃশ্য দেখা গেল। একজন ক্রিমিনাল, দাগী আসামির আইনের হাতে মৃত্যু এত মানুষের হাহাকারের কারণ হতে পারে না, কিন্তু করছে। কারণ এরা জানে না জয়ের জীবনের নরকীয় অপরাধগুলো। ভাই, ভাবি, ভাইয়ের কি হয়েছে? জয় ভাই। কবিরের ডাকে অন্তু চোখ তোলে। তার খুব অবাক লাগে চারিপাশটা। সব কেমন গুলিয়ে গেছে। জয় আমি সত্যিই শাস্তি পেল না? এত পাপ করে কিছু মানুষের মাঝে নিজের জীবন চলে যাবার এত হাহাকার রেখে গেছে যে লোক, তার শাস্তি কোথায়? জয় ভাই, আমি কিন্তু একটুও সহ্য করব না এসব। আপনি কইছিলেন পলাতক হইলে তারপর দেশের বাইরে দেখা হবে। আমি তাই সেই আশায় সঙ্গ ছাড়ছি। আজ কিন্তু কথার হেরফের হইছে ভাই। এইটা মানবই না আমি। না, এই তো কথা আছিল না? আপনি কইলেন যা কবির আমি আসতেছি। আপনি যাইবেন না? আজ আর আপনারে ছাড়া যাইতাম না। আবার ফাঁকি মারবেন আপনি, জানি আমি। চলেন, আমার সাথে চলেন, একসাথে যাব। এত পুলিশের সামনে পড়ছেন কেমনে? আপনি আমারে কথা দিয়া কথা রাখবেন না? এটা হইতো না। ওঠেন ওঠেন ওঠেন। এত রক্ত কিসের? ভাবি, এত রক্ত কার রক্ত? ওঠে না কেন ওই? আপনি কিছু কন কইলাম। আপনার কথা শুনে কিছু কন। কন যে কইব্রাই ডাকে। অন্তু জয়কে দেখে। কি মিছে আশ্বাস সবার। তার কথা নাকি জয়ামির শোনে। সে কত অনুরোধ, কত প্রচেষ্টা করেছে কিছু প্রাণ বাঁচাতে। তাদের সঙ্গে পাপিষ্ঠ জয়ামির কি করে এসেছে কে জানে। সে যে এতবার থামতে বলল, জয়ামির কি থেমেছে? বরং নিজের পরিকল্পনা মতো ঠিক আত্মহত্যার দিকে এগিয়ে গেছে সুকৌশলে। তবু পাপ থেকে ফেরেনি। চোখের ভাষায় জয়কে ডাকে। বারে, সবার দেখছি কত কত আবদার, আবেদন আপনার কাছে। আমার নেই কেবল। আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়া ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালাতেন কত রঙ্গ কৌশলে। একটা পাপ বিরোধী জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাটতে পারছি না। আমার আপনার ছিলই বাকি জয়ামির। একটা অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কী বা চাইবার থাকতে পারে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, কারো বোন, কিছু বন্দির কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ ভাই ও কিছু বন্দির দেয় সন্তান অন্তু থামে। খানিকক্ষণ জয়কে দেখে। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে শ্যামেলা মুখটার ওপর। বিগত দিনে বেড়ে ওঠা দাড়ি গোঁফ চুইয়ে পানি পড়ছে। অন্তু শুধায়, আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি। দাবানল আগুনের মতো দাউ দাউ করে জ্বললেন, জ্বালালেন। আজ যখন নিভেছে আপনার শিখা, চারপাশে তাকালে দেখছি কেবল বন উজাড় ছাই, তছনছ হওয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ছোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি। কমিশন কালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তুরা কখনো আপনাদেরকে চায় না। তবুও এলেন, পোড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন, জীবনটা গুছিয়ে নিলেও হতো। আমার তো বাপ নেই। তিন কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রুহু অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না পাপিষ্ঠ।
এত অসহায় হয়ে এক নারী জীবন কি করে পাড়ি দেব একটাবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছেন বাপ হারিয়ে অন্তু কত অসহায় হয়ে পড়েছিল? কখনো কান বাঁধিয়ে অন্তুর বুকে নিঃশব্দ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর। অন্তুর বুকটা যে আজ হু হু করে কেঁদে উঠল, জয়ামিরটা দেখল না এই অন্তুকে। দেখলে অবাক হয়ে যেত। আফসোসে আরেকবার মৃত্যুবরণ করত কি? কিন্তু আপনি স্বামী হলেন না, আপনি হলেন জয় আমির। এত পাপ, এত নিষ্ঠুরতা কোনোদিন শুধালেন না? এসব দেখে ব্যথা পাও? কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরু? কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি। তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগে কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভেতরের নারী অন্তুকে হারিয়ে আমি হলাম কেবল একজন হবু আইনজীবী। তাই আপনিও কেবল আমজাদ আলী প্রামাণিকের প্রতিবাদী আরমিনকে দেখলেন। জয় আমির, আপনি আমায় দেখছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলার কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনার কাছে লড়াই করে গেছে। শেষে না সে প্রাণগুলো বেঁচেছে, না সে নিজে। আমার বয়স কত? ২৪? বুড়ি হয়ে গেছি আমি? বলুন না। আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয় যাবে কারাবাসে, নয় নরকবাসে। আর এই দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহর রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশন নেই। অথচ এই নারী জীবনে স্বামীর জায়গার দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনে নারীত্বকে বিসর্জন দিতে আমার কলিজা থেকে কতটুকু রক্ত ঝরে গেছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে জন্মে নারীত্বকে বর্জন। অথচ আপনি জয় আমির না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা হতাম। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন। যখন এলেনই, তখন জয় আমির হয়ে কেন এলেন? যে আপনি জয় আমির, সে কেন আমায় তিন কবুলে বাঁধলেন? আজ ছেয়ে আপনি যে স্বার্থপরের মতো পালালেন, আমি কোথায়? কার কাছে যাব? আমার কে আছে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন। তখনও আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো। কারণ আপনার মতো পাপীর সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত। শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন? আপনাকে কেন কারাবাসেই যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে থাকলো। আমি তার জবাবদিহি চাইতাম না। কিন্তু আমার জীবন নষ্ট কেন? কেন করেছেন? আপনার মতো জাহিলের স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজ কলমের স্বামী। হৃদয়ে কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম, আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। যা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? তবু ক্ষমা পেতেন না। আমি ভুল ছিলাম। আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয়, তো আমি ক্ষমা করেছি আপনাকে। কিন্তু অন্তর ইজ্জত, আমজাদ প্রামাণিকের প্রাণ ও পরিবারের জীবনের ঋণ তোলা রইল। এত হিসেব গরমিল রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ। আপনি আমার স্বামী নন। আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এই বিরোধ মিটল না। আপনি শর্ত ছেড়ে পালালেন। কিন্তু যে আরমিন আপনার কাছে কিচ্ছু চাইবার নেই, সেই আরমিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ বাপের পাপের প্রায়শ্চিত্ত অকালে প্রাণ দেওয়া সন্তানের মা। মাহেজা বিন আমির। যেদিন এই লোক অন্তুকে পলাশের কাছ থেকে বাঁচিয়ে আনলো, অন্তু কৃতজ্ঞতাটুকু জমিয়ে রেখেছিল। আমজাদ সাহেব তাকে কৃতজ্ঞতা শিখিয়েছেন। পরের বার দেখা হলে মিটিয়ে দিত বোধহয়। হয়তো একটু ইতস্থ করে গম্ভীর গলায় বলতো, ধন্যবাদ জয় আমির। তখন মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আমার উচিত হয়নি থুতু দেওয়া। একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন? আমি মিথ্যা বলি না। থুতুটুকু পলাশের জন্য বরাদ্দ ছিল, তা আপনাকে দিয়ে বসেছি। আমি আপনার ছোট বোনের মতো। আমার বড় ভাই আমাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করে আমায় বাঁচিয়ে এনেছেন। সিনিয়র আপনি। আমি ছোট মানুষ। ভুল হয়েছে আমার। কিন্তু এরপর?
এই ক্ষমা চাইবার পর জয় আমিরের প্রতিক্রিয়া কেমন হতো জানা নেই। কিন্তু অন্তু জানতো না, ইতিমধ্যে তার সঙ্গে এর চেয়ে খারাপ কিছু করার পরিকল্পনা জয় আমির ও হামজা করে রেখেছিল। হয় পলাশের রুফটপ, নয়তো ক্লাবের দোতলা। কিন্তু জয় আমির মাঝখানে থুতুর বদলা নিতে গিয়ে ঘটনা বদলে দিল। অন্তুর জীবনটা কেড়ে নিল নোংরা ছলনার কৌশলে। অথচ লোকটা তাকে বারবার ছলনাময়ী ডেকে গেছে, যে কিনা নিজেই ছলনায় মেরেছে অন্তুকে। জয় আমির যখন ঘুমাতো, অন্তু কোনোদিন নজর বুলিয়ে দেখেনি। ইচ্ছে বা রুচি হয়নি। আজ দ্বিতীয়বারের মতো দেখল। বুক থেকে রক্ত চুইয়ে বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। মুখে একরতি ব্যথার লক্ষণ ফুটে ওঠেনি। ঠোঁট দুটো এখনো হাসছে, যে হাসিটা তার ঠোঁটে চিরস্থায়ী। অন্তু আবার অবিশ্বাসে পড়ে, এই লোকটা উঠে এসে গা ঘেঁষবে না? অন্তুর যে কি হলো আজ! আজ তার ভেতরে বড্ড নারীত্বের লাফালাফি সে টের পেল। সে আজ এক মুহূর্তের জন্য সদ্য বিধবা হয়ে উঠল। জয়ামিরকে তার ছুঁতে ইচ্ছে করল, তার দেখতে ইচ্ছে করল আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা বুলেট ওই পাষাণ বুকে কেমন ক্ষত তৈরি করেছে। জয়ামিরের একটি আকাঙ্ক্ষিত আবদার ছিল। সে রুমে ঢুকে অন্তুকে বলতো, শার্ট খুলে দাও তো ঘরবালি। অন্তু দেয়নি কক্ষনো। আসছে জয়ামিরের বুকের ক্ষত দেখতে আলগোছে শার্টের বোতামগুলো খুলে আলগা করল। রক্ত জমাট বেঁধে ক্ষতর মুখ বুজে গেছে। থোকা থোকা রক্তের চাপ বুকের ওপর সূক্ষ্ম ছিদ্র দিয়ে তীর তীর করে রক্তের ধারা বয়ে এসে বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যাচ্ছে। এই রক্তে হামজার ভাগ আছে। কত অংশ হামজার সেটা জানা নেই। হামজাকে কনস্টেবল জানায়, ও হামজা সাব, জয় আমির ক্রসে গেছে। হামজার দম বন্ধ হয়। চেয়ারের ওপর গা ছেড়ে দেয়। কেমন মৃত পথযাত্রীর মতো সীমাহীন পিপাসায় যেন একটা ঢোক গিলল সে কোনো রকম। ঘেমে গেছে শরীর। তারপর মুহূর্তের মধ্যে গলা টিপে পায়ের তলে করে কনস্টেবলকে বলে, "আ- আরেকবার বল কথাটা, উচ্চারণ কর খানকির চ্যাংড়া। তোর জিহ্বা চিরে চিবিয়ে খাবো। তোর আইনের মায়েরে কেমনে চুততে হয়, খালি একটা বার।" কয়েকজন মিলে অসুস্থ হামজাকে সারাতে পারে না যতক্ষণ না হামজার স্নায়ু শিথিল হয়ে সে হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। মির্গি রোগীর মতো কাঁপতে লাগলো শরীর। শ্বাস প্রশ্বাস হাঁপানি রোগীদের মতো হলো। জয় কোথায়? জয়ের গোসল হচ্ছে। সেই শেষ রাত থেকে সে ভিজে, রক্ত ও পানিতে একাকার হয়ে। আমের নিবাসের ভিটায় ২১ বছর পর তার আবার গোসল হলো। এতক্ষণ সে ভেজা ঘাসে শুয়েছিল। এখন তার জন্য একখানা খাটিয়া এসেছে। তাকে সেখানে শোয়ানো হলো। এবারের গোসল শেষে হুমায়রা দাবড়ে ধরে পোশাক পরিয়ে দিল না। কারণ জয় আজ ছুটছে না। তাই কয়েকজন মৌলবি মিলে তার ক্ষতবিক্ষত দেহটা সাদা ধবধবে ৩ টুকরো কাপড়ে মুড়ল। মৌলবীরা জানে না, জয় বেঁচে থাকলে এই মৌলবীদের জানের ঝুঁকি ছিল। অন্তু দেখল আমজাদ সাহেবের শেষ গোসলের দৃশ্য। এইবার সে কেঁদে উঠল। তার কেন যেন মনে হচ্ছে এইবার শেষবারের মতো সে হারালো। আজ গিয়ে সে চির একলা হলো। আসছে এমন এক নারী হলো, যার আগে পিছে শুধু শূন্য। আসছে ফ্রন্ট ইয়ার্ডের গোল পিলারের সাথে হেলান দিয়ে নিশ্চুপ বসে থাকা দর্শক। নাকে ভুর ভুর করে ঢুকছে কর্পূর, গোলাপ জল, সুরমার গন্ধ। সেই গন্ধের সাথে আমজাদ সাহেবের শরীরের গন্ধ মিশে একাকার। অন্তু আবেশে চোখ বুজে নিল। অনুমতি সাপেক্ষে বন্দি হামজাকে আনা হলো আমির নিবাসে। দুপুর গড়িয়েছে তখন। গুঁড়ো বৃষ্টি ঝরছে, গায়ে না লাগার মতো। কিন্তু আকাশে ঘন কালো কুটকুটে মেঘ। আকাশের দুঃখ কমছে না। হামজা পুলিশ ভ্যান থেকে নেমে বিভ্রান্ত হলো। এত লোক আর আমির নিবাস! পা জমে গেল মাটিতে। তবুও সে ভারী পা টেনে হামজা জয়ের সামনে পৌঁছালো। কিন্তু আর শরীর ভর রাখতে পারল না। পড়ে গেল মাটিতে। জয় শুয়ে আছে খাটিয়ায়। নাকে দুটো তুলো গোজা। কি আশ্চর্য স্বপ্ন! তুলো দুটো লাল হয়েছে। হামজা আস্তে করে সেই দুটো খুলে নিল। কি বিশ্রী লাগছে তুলো নাকে! শ্বাস নিতে দেবে না নাকি? শ্বাস নিতে দিবে না নাকি এই মৌলবীরা? নাক দিয়ে নালীর মতো সুরধারায় রক্ত আসছে। হামজা মনোযোগ মেলে দেখে সেই রক্তের ধারা। কি শাস্ত্র সেই ধারা! গাঢ় লাল খয়েরি রঙের বর্ণ। গাঢ় লাল খয়েরি রক্তের বর্ণ। ধীরে ধীরে জয়ের দাড়ি ও গাল চুইয়ে থুতনি ছুঁয়েছে। হামজা তাই তার অবশ হাতখানা এগিয়ে রক্তগুলো আঙুলের ডগায় মুছে নেয়। জয়ের কি হয়েছে সে বুঝতে পারছে না। বোঝার জন্য সে আস্তে আস্তে জয়ের বুকের ওপর কাফন সরালো। কি বিশ্রী দেখতে দুটো জখম! আরেকটু নিচে নামলে হামজা আরেকটা দেখতে পেত। হামজার হাত দুটো
হামজার হাত দুটো তড়িতাহত রোগীর মতো ঝিরঝির করে কাঁপে। সে ঝুঁকেছিল জয়ের মুখের ওপর, আর সামান্য ঝুঁকে কপালে একটা চুমু খেলো। জয়কে একটু বুঝিয়ে বলা দরকার, নয়তো বুঝবে না জয়। খুব অবাধ্য সে। সে তার কম্পিত শক্ত হাত দুটো দিয়ে জয়ের মুখটা আলতো করে হাত দিয়ে বুলিয়ে দেয়। নেড়েচেড়ে দেখে জয়ের ঠান্ডা হয়ে মুখটা। শোন জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না। আমি না এত কষ্ট নিয়ে পড়তে পারছি না। আমার পড়া যদি বুঝতে কারো অসুবিধা হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শোন জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না। খুব শিগগিরই প্যারালাইজড হয়ে যাচ্ছি আমি। তুই শুনে কষ্ট পাস না। এই জন্য চেয়েছিলাম তুই চলে যা, তারপর আমি যাব। একসাথে চিকিৎসা আর নিরাপত্তা দুটোই নিশ্চিত হবে। আবার আজকাল রাতে ভুলভাল স্বপ্ন আসে। আজও আসছে। আমি দেখছি তুই পালাসনি। যে আমি নিবাসের শিকারি ভিটে থেকে তোকে 18 বছর ধরে দূরে রেখেছি, তুই বরং আমার অবাধ্য হয়ে সেখানে গেছিস। তারপর তো জানিস ওইখানে কি কি হয়। এসব স্বপ্নের কোনো মানে নেই, আমি জানি। আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলো। হামজা থামলো, থমকালো। জয় শুয়ে আছে। বিকেল হয়ে আসছে। আজকের ঘুমটা কেমন জয়ের। সে চোখের সবটুকু তৃষ্ণা মিটিয়ে জয়কে দেখলো। তার তার ঘোলা চোখে জয়ের দাড়ি গোঁফের জোয়ান মুখটা ঝাপসা হয়ে আসে। সে দেখে একটা কিশোরকে, হুমায়রার ছেলে, বয়স 10, যার পেট ভরানোর জন্য হামজা দুমুঠো খাবার জোগাড় করা খুব জরুরি। জয়কে একটা স্কুলে ভর্তি করাতে হবে। আমির নিবাস থেকে দূরে রাখতে হবে। হামজাকে ছুটতে হবে, খুব ছুটতে হবে। এই দিন দূর করতে হবে। প্রতিশোধ নিতে হবে। জয়কে সাথে নিয়ে অনেকখানি ছুটতে হবে। হামজা ডেকে উঠল, জয়, শোন আমার কথা। একটাবার শোন। আমি তোর সব কথা মেনে নেব। তোর সন্তানকে মেরেছি না, তুই চাইলে আমার শরীরে ততখানি মাংস কেটে নিবি, শোধ যাবে। নাকি তবুও হবে না? কি চাস তাহলে? রক্ত চাস? দেব। টাকা তুই। একটু হাস, ভাই বলে ডাক। আমি সত্যি মরে যাব। আমি অসুস্থ, বুঝলি? অ্যাক্সিডেন্টে সিরিয়াসলি মামলা হয়ে দাঁড়িয়েছে। স্পাইনার কার্ডে ঠাপ খেয়েছি। বেশি দিন বাঁচবো না মনে হয়। তোকে তো সব সামলাতে হবে, তারপর বুঝে নিতে হবে এখন থেকে সব। আমি মরলে তুই কাঁদিস না। আমি তোর সন্তান মেরেছি। ওই জন্য তো বলছি, তুই কিন্তু পুরনো হামজাকে পাসনি জয়। আমার ভেতরে এক তিল পরিমাণ শক্তি নেই। তবে আমার মনে হয় এত বড় পাপ আমি করিনি, যার শাস্তি হিসেবে আমি তোকে এভাবে দেখব। আমার হাতে গড়া তুই আমার সামনে দিয়ে চলে যাবি কি রে? আমার অধিকার নাই? এই তোর যে বুকে গুলি চলেছে, ওই বুক প্রশস্ত করতে আমার বুক ক্ষয় হয়ে গেছে। এত সহজ নাকি, হ্যাঁ? ওই যে রক্ত ওখানে দলা ধরে পড়ে আছে, ওই রক্ত কার? এই ভিটা আর রক্তের সাথে তোর লেনদেন কবে চুকে গেছে। ওই রক্ত আমার। তোর রক্ত মাংস সব আমার দান। সেই রক্ত তোর এই নিমুখারাম ভিটার বিসর্জন যাবে। আমি মেনে নিব না। ওঠ, কোর্টের তারিখ আছে সামনে। এবার পালানো হলো না। কিছুদিন জেল খাটা লাগবে এবার। চল ওঠ। হামজা আচমকা তীরবিদ্ধ পশুর মতো গর্জন করে উঠল। ওঠ শুয়োরের বাচ্চা, বেইমানের বাচ্চা! জীবন দিলাম আমি, পালন করলাম আমি। সেই জান তুই হেলাই দান করছিস বাপের ভিটায়? জানোয়ারের বাচ্চা! তোর বাপের ভিটার অধিকার আছে তোর ওপর। তোকে মানা করিনি এখানে আসবি না। তোকে 1.5 যুগ ভুলিয়ে রাখছিলাম। শিখালাম এই ভিটা তোর না, তোর না, তোর না। তোর কাল আছে, তোর মরণ আছে এখানে। তুই আমার অবাধ্য হলি কিয়া থম আকারে। তোকে আটকাইতে পারলাম না আমি। পাসপোর্ট কোথায় হারামজাদা? কেন এসেছিস এখানে? জবাব দে। টাকা জয়, কেন এসেছিস? কথা বল, কথা বল, কথা বল। হামজার দম আটকে এলো। সে একটু শ্বাসের আশায় আকাশের দিকে তাকায়। আহত জানোয়ারের মতো ভোঁতা গোঙানি বের হয় গলা দিয়ে। সে কাঁদতে জানে না, অথচ চোখ আজ পাগলের মতো তো হয়েছে তার। বুকের মাঝখানে দুটো আঙুল গেড়ে বারবার ঘেঁষতে লাগলো। বৃষ্টিটা তার উপকারে এলো। বৃষ্টির পানির সাথে ঝুপঝুপ করে কয়েক ফোঁটা নোনা জলও চোখে মুখের ভেতরে পড়ল। জনগণ টের পেল না। মাটি খামচে ধরে খাটিয়ার পাশে মাটিতে কপাল ঠেকিয়ে রইল ক্ষণকাল। কোনো উপায়ে সে বিশ্বাস করবে কথাটা? এইসব মিথ্যা আয়োজন কখনোই যথেষ্ট নয় তাকে বিশ্বাস করাতে যে জয় নেই। জয় নেই মানে কি? বাক্যটা বেমানান। না, আর ভাবা যাচ্ছে না।
আশ্চর্যজনকভাবে তার গোটা শরীরের মুহূর্তের মধ্যেই খিঁচুনি উঠে গেল। ডাক্তাররা বলবে এটা হলো সাইকোজেনিক নন অ্যাপিলিপটিক সেজর্স। সে দু হাতে ঘাস খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল কিছুক্ষণ। আবার পালা এলো জয়কে ডাকাডাকির। এক্ষুনি উঠবে জয়। কবির এসে পাশে বসে। কবিরের শরীর থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। বদ্ধ উন্মাদের মতো দেখতে লাগে তাকে। সে হামজাকে সামলানোর অবস্থায় নেই। কবির ঘাসের ওপর উদ্ভ্রান্তের মতো বসে থাকে। সে বিশ্বাস করার চেষ্টায় আছে জয় ভাই নেই। নেই মানে কি? কোথায় গেছে? যায়নি, যাবে। সে মৃতের খাটিয়া থেকে জয়কে দুহাতে বাহুতে আঁকড়ে ধরল, বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। পারলে এই মুহূর্তে বুকের ভিতর লুকিয়ে ফেলা উচিত জয়কে। কারণ মৌলবীরা হিংসুক নজরে দেখছে। নিয়ে যাবার পরিকল্পনা করছে জয়কে। সে জয়কে বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আহত জানোয়ারের মতো এক আর্তনাদ করে উঠল, যে চিৎকারে উপস্থিত জনতার পশম শিউরে তোলে। কতক্ষণ ওভাবে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে রইল বলা যায় না। জয়ের নাক দিয়ে রক্ত আসছে। সেই রক্ত হামজার দেহে মেখে উঠল। আস্তে আস্তে হামজার শরীরের প্রতিটা কোষ শিথিল হয়ে এলো। খিঁচুনি ভয়াবহ রূপ নিল। জয়কে ছাড়িয়ে নেওয়া তবুও মুশকিল তার কাছ থেকে। কিন্তু তার হাতে স্নায়ুকোষ কথা শুনল না। দেহটা মাটির ওপর গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো তার। তুলির মেয়েটা কাঁদলো এবার। মামা কাঁদছে, জয় শুয়ে আছে। এতক্ষণ ধরে কাঁদলো, জয় ওঠে না। তার মানে গুরুতর ব্যাপার। সে গিয়ে তার কচি কচি ছোট ছোট হাত জয়ের মুখে বুলিয়ে দিল। রক্ত লেগে গেল তার কচি হাতেও। সে ফুপাতে ফুপাতে ডাকে, জয়, ওঠো না কেন? মামা কাঁদছে যে। ওঠো জয়, আমরা দেখো নতুন একটা জায়গায় এসেছি। একটু ঘুরতে নিয়ে যাবে কি? ওঠো না জয়, তুমি শুয়ে থেকো পরে বিছাই গিয়ে। এখন ওঠো। তুলি সরিয়ে নিল। তাতে কান্নার বেগ বাড়ল কোয়েলের। সে যাবে না জয়ের কাছ থেকে। কি বুঝলো কে জানে। সে যেন বুঝতে পেরেছে তারা দূরে গেলে জয়কে সরিয়ে নেওয়া হবে। অন্তুর হাঁটতে সমস্যা। তার জরনদার তখনও লাল তরলে সিক্ত। যেমনটা জয় আমিরের বুক। কয়েকজন স্থানীয় মহিলা জয়ের বউকে ধরে এনে খাটিয়ার পাশে বসায়। অন্তুও ঠিক হামজার মতো একইভাবে কেবল চোখ ভরে দেখে জয়কে। কিছু বলার নেই তাদের। শুধু বিশ্বাস করার হিসেব মেলানোর আছে। কি ঘটে গেছে? একজন জানের সঙ্গী, আরেকজন জানের দুশ্মন, অথচ দুজনের কাছে জয় সবচেয়ে জটিল বন্ধনে বাঁধা। অন্তুর হাতের মুঠোয় তখন জয়ের ব্যবহৃত গলার শিকল আকৃতির লকেটের চেন, ব্ল্যাক ব্ল্যাক স্টোনের আংটি, রূপার রিসলেট। সেসব জয়ের দেহ থেকে খুলে নিয়ে তার স্ত্রীর হাতে দেওয়া হয়েছে। সে হাতের মুঠোয় চেপে ধরে ওগুলোকে অনুভব করে। কঠিন ধাতব জিনিসগুলোতে জয় জয় রব। অন্তু জয়ের উপর ঝুঁকে বসে। অন্তুকে অবাক করে টুপ টুপ করে এক ফোঁটা চোখের জল জয়ের গালের ওপরে পড়ে। অন্তু বিস্ময়ে পড়ে। যেই দিন আব্বুকে এভাবে দেখেছিল, সেই দিন মনে হয়েছিল আপনাকে এভাবে দেখলে আমি হাসব। অথচ হাসছি না আমি। আজ খুশির দিন হবার ছিল আমার। খুশি নই আমি। আমার হিংসে হচ্ছে আপনার ওপর। আজ আজাদ হলেন আপনি, কায়েদি আমি হলাম। আমার আসামি মুক্ত হয়ে গেল। আমার তার লড়াই ফুরিয়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি দেখবেন না আমার কান্না? আমার বুক ভেঙে চুরে কান্না পাচ্ছে। এই জীবন খুব ভার হবে। আমার কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে। সব দায় আপনার জয়ামির। ঝুপঝুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্তু কথাগুলো বলে। তার কণ্ঠস্বর কি সুন্দর শুনতে লাগে। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব। ততদিন মুলতবি রইল। অন্তু ডুকরে কেঁদে উঠল। সে বসেই রইল। একসময় তাদের পাশ কাটিয়ে একদল খাটিয়া তুলে নিয়ে চলে যায়। জয়ামির নিজের পরিচয়, ভিটে মাটি ও পেছনের একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি চার পায়া খাটিয়ায় চড়ে কোথাও চলেছে। জয়ামির নিজের পরিচয়, ভিটে মাটি ও পেছনে একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি চার পায়া খাটিয়ায় চড়ে কোথাও চলছে। তার পাপ তার আগে আগে পা বাড়িয়েছে। সেটা অদৃশ্য বলে দেখা গেল না। মালিকের কাছে পাপের হিসাব আজ সবকিছুর আগে। সেখানে মায়া থাকবে না, স্মৃতি অথবা মানবিকতা নয়। থাকবে শুধু ঘুটঘুটে অন্ধকার ও হিসেবের খাতা। প্রতিটা পাপ পুণ্যের হিসাব দিতে জয়া আমির ঘটা করে এগিয়ে গেল অনন্তে।
যাযাবর জীবনযাপনকারী পাপিষ্ঠ জয়ামিরের স্থায়ী ঠিকানা হলো এতদিনে। তার ঠিকানা হলো পূর্বপুরুষদের পুরনো গোরস্থান, ঘোড়াহাটের কেন্দ্রীয় কবরস্থান। এই ঠিকানায় দাখিল হবার পর হয়তো আজ জয়ামির কথা বললে কেবল গলা ছেড়ে বলতো, গুরু ঘর বানাইলা কি দিয়া, জানালা দরজা কিছুই নাই। শেষ। জয় আমিরের গল্প শেষ। জয় আমির হয়তো জানলই না সে যে ভালোবাসা পাওয়ার জন্য এত কাঙাল ছিল, তাকে শুধু একজন না, হাজারো পাঠক পাঠিকাগণ ভালোবেসে তার মৃত্যুতে পাগলের মতো কান্না করছে। আমার কাছে অবরুদ্ধ নিশীথ উপন্যাসে জয় আমিরের মৃত্যুর কথাটি ঘোষণা করতে এত কষ্ট হয়েছে আমি বলতে পারবো না। হয়তো অনেক জায়গায় আমার আমার আজকে উপন্যাসে অনেক জায়গায় হয়তো তোমরা ভুল পাবা। আমার পড়তে এত কষ্ট হচ্ছিল বলার মতো না। তবুও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আমার জায়গা থেকে এর থেকে বেশি পারছি না। আমি এইজন্যই আজ ২ দিন ভিডিও দেই নাই। আমার এত কষ্ট হচ্ছিল পড়তে। আমি যখনই পড়ছি আমি কান্নায় ভেঙে পড়ছি। যাই হোক, ভিডিওতে ভুল কিংবা পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অবরুদ্ধ নিশীথে আর মাত্র ৩ টা পর্ব বাকি আছে। ৩ টা পর্ব এভাবে আছে: ৮৪.১, ৮৪.২ অর্থাৎ একটা পর্বের মধ্যে ২ টা আছে। আর আরেকটা আছে পরিশিষ্ট অর্থাৎ ৮৫। এখন তোমরা বলো আমি ২ টা পর্ব দিব নাকি ৩ টা পর্ব আকারে দিব?